আছে। আসসালামু আলাইকুম মোশাররফ। আমি বলেছি নিজের জি ছবি ম্যাডাম। নিজের ছবি এডিট করবেন, আপনাকে তো বলি নাই আমার ছবি এডিট করেন, সেটা বলছিলাম। জি ম্যাডাম, পরবর্তীতে আমারটা করবো ম্যাডাম। ঠিক আছে, এরপর থেকে নিজেরটা করবেন, খুব ভালো লাগবে। ম্যাডাম আপনি মডেল হিসেবে কম না ম্যাডাম। আচ্ছা, এই যে দেখেন, এখানে আমরা পেন্সিল টুল পর্যন্ত দেখেছিলাম, রাইট? বাট মধ্য থেকে এই এই টুলটা বাদ দিয়ে গিয়েছি, খেয়াল আছে? সেগমেন্ট যে টুলটা আছে সেটা বাদ দিয়ে বাকি টুলসগুলো দেখেছি পেন্সিল টুল পর্যন্ত। আচ্ছা, আজকে আমরা সেগমেন্ট টুল দেখি। এই সেগমেন্ট টুল দিয়ে কি কি কাজ করা যাবে? হ্যাঁ আশফাক, বুঝিনি কোন টুল? টেক্সট টুল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টেক্সট টুলও তো বাদ। ঠিক আছে, আজকে আমরা টেক্সট টুল দেখবো, সেগমেন্ট টুল দেখবো। অ্যাজ ইট ইজ ফটোশপে আমরা টেক্সট টুল দেখে আসছি, তখন ছিল হরিজন্টাল টেক্সট টুল, বাট এখন শুধুমাত্র সরি হরিজন্টাল টাইপ টুল, আর এখন আছে কি টাইপ টুল। টাইপ টুলটা ওপেন করার পর এখানে আমরা মোটামুটি কয়টা টুলস দেখতে পাচ্ছি? সাতটা টুলস দেখতে পাচ্ছি। এই সাতটা টুলসের এক একজন এক এক কাজ করে, বাট একটা কথা আমি বলবো, প্রথম যে টুলসটা আছে টাইপ টুল, ও হচ্ছে প্যারেন্ট টুল, যাকে বলা হয় মূল টুল। ও একাই কি করতে পারে? সব কাজ করতে পারে। ওকে, তো টাইপ টুলটা হচ্ছে আপনি টাইপ করবেন। টাইপ করার জন্য ধরেন আমি কিছু লিখলাম, ফার্স্টেই লিখলাম যে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখছি না, এতটুকু লিখলাম। লেখার পরে যারা ফটোশপের অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করছি তাদের জন্য একটা সুবিধা ছিল যে মুভ টুলে থাকা অবস্থায় আমরা কি করতে পারতাম? এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারতাম। আর আরেকটা কাজ করতে হতো যে ড্র্যাগ করে না নিলে, মানে সিলেকশন করে না নিলে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারতাম না, ফন্ট চেঞ্জ করতে পারতাম না, বা স্টাইল চেঞ্জ করতে পারি নাই, অনেক অনেক ঝামেলা হয়েছে। বাট ইলাস্ট্রেটরে আপনার জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আপনি শুধু টেক্সটটা লিখবেন, টেক্সটটা লেখার পর সিলেকশন টুল সিলেক্ট করেন, এরপরে আপনি যত কিছু মডিফাই এখান থেকে করতে পারবেন, যতক্ষণ না ভিতরের কোনো সিঙ্গেল ওয়ার্ড বা টেক্সটকে আপনি কি করছেন? আলাদাভাবে মডিফাই করছেন। ওকে, এখন আমি শেপ টুলটা সরি টেক্সটটা লিখলাম, লেখার পরে চলে যাব কোথায়? উইন্ডো থেকে একদম স্ক্রল করে নিচে চলে যাই, টাইপ নামে একটা অপশন আছে, টাইপে ক্লিক করেন, ক্যারেক্টার, কন্ট্রোল টি। নর্মালি ফটোশপে কন্ট্রোল টি দিলে কি আসতো? ট্রান্সফর্ম আসতো, বাট ইলাস্ট্রেটরে কন্ট্রোল টি দিলে কি আসবে? টাইপ টুলের যে ক্যারেক্টার প্যানেল সেটা আসবে। ফটোশপেও কিন্তু কন্ট্রোল টিতে প্রেস করলে টাইপ টুলের এই প্যানেলটা চলে আসবে, বাট কখন? সেটা হচ্ছে যে টাইপ টুল সিলেক্ট করে সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসে। ইলাস্ট্রেটরে আর ওইরকমটা করতে হবে না, আপনি জাস্ট কন্ট্রোল টি প্রেস করলে ক্যারেক্টার প্যানেলটা আসবে। আমি ক্যারেক্টার প্যানেলটাকে টেনে এই যে খালি ঘরটা আছে বা প্রপার্টিসের যে লাইনটা আছে এখানে এনে ছেড়ে দিলাম আমার কাজের সুবিধার জন্য। আমি এখন টেক্সটটাকে সিলেক্ট করব, টেক্সটটাকে সিলেক্ট করে এই যে ক্যারেক্টার প্যানেল এটাকে ওপেন করব। আচ্ছা একটা মিনিট, আমি ওকে ধরে এখানটায় নিই। আচ্ছা, ক্যারেক্টার প্যানেলটা ওপেন করি, দেখেন মাত্র কয়েকটা অপশন আছে, আরো অনেকগুলো অপশন থাকে, সেগুলো কোথায় পাবো?
এই যে থ্রি ক্লিবারে ক্লিক করেন, শো অপশন ক্লিক করেন, বাকি সবগুলো অপশন চলে আসবে। ফার্স্টের যে পার্টটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ফন্ট, ফাইন্ড ফন্ট, বা এখান থেকে আমি আমার যে নির্দিষ্ট ফন্টগুলো আছে, পছন্দের ফন্টগুলো এই জায়গাটায় আসলে খুঁজে পাবো। এই ড্রপডাউনে ক্লিক করলে সবগুলো ফন্ট দেখতে পাবো, অথবা আমি যদি আমার ফন্টের নামটা জানি তাহলে কি করব, এখানে তার নামটা লিখব। নামটা লিখলে কি হবে, ফন্টটা চলে আসবে। ধরেন আমি ক্রিসমাস অ্যান্ড শান্তনা এই ফন্টটাই সিলেক্ট করলাম, ফন্টটা চলে আসবে। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো। পরের যে অপশনটা এটাকে বলা হয় ফন্ট স্টাইল, মানে ফন্টের যদি কোনো স্টাইল থাকে এখানে আসলে পাবেন। এই ফন্টটাতে দেখেন মাত্র একটা স্টাইল, কি রেগুলার। আচ্ছা, আমি যদি অন্য আরেকটা ফন্ট দিই, ধরেন এই ফন্টটা, এখানে আসার পর দেখেন ওর কতগুলো স্টাইল আছে, টোটাল 18টা স্টাইল আছে। স্টাইলগুলো কি, যে একদম চিকন, থিন ইতালিক মানে একটু বাঁকা হবে, এক্সট্রা লাইট থিনের চেয়ে একটু হেলদি হবে, এইটার আবার ইতালিক মোড লাইট মানে এক্সট্রা লাইটের চেয়ে আরেকটু লাইট করতে হবে, লাইট ইতালিক। আচ্ছা একটা মিনিট। তো যখন আমি মন্টসেরাট ফন্টটা নিয়েছি, মন্টসেরাট ফন্টে কি হচ্ছে দেখেন, এখানে টোটাল 18টা স্টাইল আছে। আপনার যে স্টাইলটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নিলেন। পরবর্তীতে এটা হচ্ছে যে পিটি মানে হচ্ছে প্রত্যেকটা ফন্টের একটা নির্দিষ্ট সাইজ থাকবে। আপনার ডিজাইনের জন্য একটা নির্দিষ্ট সাইজ প্রয়োজন হবে, লেখাগুলোকে কখনো বড় করতে হবে, কখনো ছোট করতে হবে, সেটা আমরা পিটির মাধ্যমে পাই, যেটা পয়েন্ট পার টেক্সট হিসেবে ইউজ করা হয়। এই ড্রপ ডাউনে ক্লিক করলে ডেমো কিছু সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর যদি জানা থাকে তাহলে এই ঘরটাতে এসে কি করবেন, লিখে দিলেন যে আমার এত সাইজ প্রয়োজন, সেটা লিখে দিলে এন্টার প্রেস করলে হবে। অথবা এই ঘরটাতে ক্লিক করে মাউসের স্ক্রলটাকে উপরে নিচের দিকে ঘোরালেও কি হবে, ফন্ট বড় ছোট হবে। অথবা এই যে পাশে যে অ্যারো চিহ্নগুলো দেখা যাচ্ছে, এটা দিলে আপ হবে, আর এটা দিলে কি হবে, ডাউন মানে ছোট হবে। ক্লিয়ার? পাশের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলতে ইম্পর্টেন্ট আছে, এটা কখন ইম্পর্টেন্ট দেখাচ্ছি। আমি টেক্সটটাকে কপি করে ওকে, কালারটাকে চেঞ্জ করে দিই। এটা কখন ইম্পর্টেন্ট বলছি, যে ছোটবেলায় যখন আমরা বাংলা অঙ্ক ইংরেজি খাতায় লিখতাম তখন কি করা থাকতো, রুল করা থাকতো, দাগ টানা থাকতো, যে একটা লাইন লেখার পরে আমরা মধ্যে একটা গ্যাপ দিয়ে আবার নেক্সট লাইনটা লিখতাম। অ্যাডোবি সফটওয়্যারটা যখন বানানো হয়, ইলাস্ট্রেটর, ফটোশপ, যে কোনো সফটওয়্যার, তখন একটা নির্দিষ্ট মান দিয়ে কি করা হয়, এই টেক্সটগুলো বানানো হয়। এই নির্দিষ্ট মানের সর্বনিম্ন হচ্ছে আপনার, ওরা কি করেছে, যে আপনি যদি এখানে 0 বসান, ধরেন আমি এখানে কি দিলাম 0, দেখি তো 0 দিলে হয় কিনা, 0 দিলে হচ্ছে না। এখানে সর্বনিম্ন মান হচ্ছে 0.1। একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যবর্তী দূরত্ব কত হবে, মিনিমাম 0.1, আর সর্বোচ্চ হচ্ছে 1296। সো এইখানে ক্লিক করে আমি যখন দেখেন বাড়াচ্ছি, গ্যাপ বাড়াচ্ছি, আপনি যত বেশি গ্যাপ দিবেন তত কি হবে, মধ্যের এই গ্যাপটা বাড়তে থাকবে। তো আপনি আপনার কাজের জন্য, ডিজাইনের জন্য কি করতে পারেন, এই গ্যাপটাকে বাড়াতে কমাতে পারেন।
আর যখন দেখবেন যে না আমার গ্যাপ বাড়াতে বা কমাতে হবে না, তখন এই ড্রপ ডাউনে এসে অটোতে সিলেক্ট করবেন। অটো সিলেক্ট করলে এই সফটওয়্যারটা যখন ক্রিয়েট করা হয়েছে ওই সময় যে মানটা দেওয়া ছিল, মানে 0.01 করে বাড়তে বাড়তে আসছে, যে 22 পিটির জন্য 0.01 করে বাড়লে কত হবে সেটা সে অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে। পরে যে পার্টটা আছে ভার্টেক্স বনাম যে এরিয়া, এটা অলওয়েজ আমরা অটো রাখবো। আপনি যদি 0-তে ক্লিক করেন ও একটু লাইটিং হবে, বাড়াতে থাকেন, দেখেন কোনো কাজ করবে না, সে বলেই দিয়েছে অটো অর 0, এই দুইটার মধ্যে আপনাকে রাখতে হবে। তো আমরা এটাকে অটো করে রাখি। ও হচ্ছে ওই যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যবর্তী যে গ্যাপটা, এইটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে দিবে, এতটুকুই। এখন আসি পরেরটাতে। পরেরটা কি লেখা আছে? ভি এ পাশাপাশি সব। এই ভি এ পাশাপাশিটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা একটু পরে দেখব, সবগুলো শেষ করে এসে পরে দেখব। আগে এটা দেখি, টি উপর নিচে, কোনটা দেখব? টি উপর নিচে। আমি এখান থেকে 100% মানে হচ্ছে আপনি যখন আপনার একটা ছবি তুলছেন, ইমেজ, ওই ছবিটাকে যদি কেউ, ধরেন আমার চেহারা হচ্ছে গোল রাউন্ড, বাট আমার চেহারাটা কে কি করে দিল? লম্বা করে দিল, টেনে লম্বা বানায় দিল। অথবা আমার চেহারা হচ্ছে লম্বা আকৃতির, সেই চেহারাটাকে এখন কেউ কি করলো? পাশাপাশি টেনে আয়তকার করে দিল, তাহলে কেমন লাগবে? এইটি উপরে নিচে ও কি করে? ও হচ্ছে টেক্সটটাকে যদি আপনি বাড়ান তাহলে বাড়াতে থাকবে, লম্বা করতে থাকবে। এই দেখেন টেক্সটটাকে সে লম্বা করে দিচ্ছে। আর যদি কমান মানে নিচের দিকে নিয়ে আসেন তাহলে সে কি করবে? টেক্সটটাকে চ্যাপ্টা করে দিবে। দেখেন চ্যাপ্টা হয়ে যাচ্ছে এবং একটা সময় এসে চ্যাপ্টা লেগে যাবে। মানে ও কি নিয়ে কাজ করবে? শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করবে। 100 হচ্ছে পারফেক্ট শেপ, 100% মানে পারফেক্ট শেপ। টি পাশাপাশি সেম, আপনি যত এটাকে বাড়াবেন তত টেক্সটটাকে কি করবে? টেনে লম্বা করবে, টেক্সটটা একদম লম্বা হয়ে যাবে। এই যে দেখেন, যত কমাবেন তত টেক্সট কি হবে? চ্যাপ্টা হতে থাকবে, একটা সময় এসে শর্ট হয়ে যাবে। এই দেখেন চ্যাপ্টা হচ্ছে। আচ্ছা, এইবার আমরা ভি এ পাশাপাশিতে যাব, বাট তার আগে এইটা না, আমরা এটাকে বাদ দিই। সাপোজ লিখলাম ধরেন লিখলাম বাংলাদেশ, লিখে ওকে একটু বোল্ড করে দেই। বোল্ড করে দেওয়ার পর ওর কালারটা দিলাম হচ্ছে আপনার এই কালারটা দিলাম। ওকে, অল। আর এখানে আরেকটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে দেব 7 পেটি। লিখলাম ইজ এ বিউটিফুল কান্ট্রি। এটা লিখে ওর স্টাইলটা হবে হচ্ছে আপনার রেগুলার।
এই দুজনকে রাখি, দুজনকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে চলে যাই, লেফট অ্যালাইনমেন্ট করে দিই। আমি এই দুটাকে অল্টার ধরে আরেকটা কপি করে এখানে নিলাম, দুইটা ডিফারেন্স বোঝানোর জন্য। আমি চাচ্ছি কি বাংলাদেশ টেক্সটটা ঠিক রেখে এই যে বিউটিফুল কান্ট্রি, এই বিউটিফুল কান্ট্রিটা একদম এইচ এর এই পর্যন্ত এই বরাবর নিয়ে আসতে চাই। তাহলে এইচ এর এই বরাবর নিয়ে আসতে আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টি পাশাপাশি আর একটা হচ্ছে ভি এ পাশাপাশি। তো টি পাশাপাশিটা ফার্স্ট আমি অ্যাপ্লাই করব, টি পাশাপাশিটা অ্যাপ্লাই করছি, দেখেন কি হয়। এইচ এর কাছাকাছি চলে যাব, ওকে এতটুকু, এই কাজটাও করলাম। আর এখন বিউটিফুল কান্ট্রিটাকে সিলেক্ট করব, এবার আমি বাড়াবো, বেশি হয়ে গেছে, 180 দেই, আর একটু কমাতে হবে। দুইটার মধ্যে ডিফারেন্স কি একজন বলেন? আশফাক। জি ম্যাম, আসলে তো আপনার ওয়ার্ড হয়নি, আরেকটা ওয়ার্ড হয়েছে আসলে। আচ্ছা, একজন কি করেছে? জি ম্যাম, বুঝিনি। দেখেন, একজন হচ্ছে টেনে লম্বা করেছে, আরেকজন পারফেক্টলি সে টেক্সটগুলোকে ঠিক রেখে কাজ করেছে, বলেই দিয়েছে ভার্টেক্স এরিয়া, মানে হচ্ছে ও টেক্সটটাকে নষ্ট করবে না। এই যে ভার্টেক্স এরিয়া নিয়ে কাজ করেছি, সে টেক্সটটাকে নষ্ট না করে, যে লেটারগুলো আছে লেটারগুলোকে নষ্ট না করে মধ্যের যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা নিয়ে কাজ করে, গ্যাপটা নিয়ে। আর এই টি পাশাপাশিটা কি করেছে, টেক্সটগুলো নিয়ে কাজ করেছে, সে গ্যাপ নিয়ে কাজ করে নাই। তাহলে কোনটা পারফেক্ট হবে আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন, কোনটা পছন্দ করবে? ভিএটা পারফেক্ট হবে বেবি। সো স্পেসিং দেওয়াটা ভালো হবে না। সেকেন্ডটা তো আপনি যেটাই কাজ করেন না কেন, সেটা হচ্ছে যে এমনও হতে পারে কিছু ক্লায়েন্ট পাবেন সে বলবে যে না আমার এটাই ভালো লেগেছে। আপনি দুইটাই দেখাবেন, ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটা অ্যাপ্রুভ করে মানে অ্যাপ্রুভ করবে, সেটা আপনি ডিজাইন করে কাজ করে দিবেন। তাহলে দুইটা ডিফারেন্স বুঝতে পেরেছি, একজন হচ্ছে টেক্সট নিয়ে কাজ করে, আরেকজন হচ্ছে এরিয়া নিয়ে কাজ করে। ক্লিয়ার? এবার চলে আসি আমাদের টেক্সটের মধ্যে। আর এটা হচ্ছে যে একটা টেক্সট আপনি যেই পার্টটাতে লিখেছেন, যেই জায়গাটাতে লিখেছেন, সে কি করবে ওই জায়গাটা থেকে টেক্সটটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ওই জায়গা থেকে টেক্সটটাকে হয় আপ করবে নয়তো ডাউন করবে, আপ অথবা ডাউন করবে, বা আপনি যেই জায়গাটায় টেক্সটটা লিখে গিয়েছেন সে ওই জায়গার প্লেসটাকে ধরে রাখবে। যেই জায়গাটায় টেক্সটটা লিখেছি, সাপোজ আমি শুধু বাংলাদেশ টেক্সটটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, সিলেক্ট করি, এটার নিচে একটা শেপ অ্যাপ্লাই করি, এটাকে পিছিয়ে পাঠিয়ে দেই, সরি কালারটা ব্ল্যাক কালার করে দেন। শুধু বাংলাদেশকে সিলেক্ট করলাম। এখন দেখেন আপনি এটাকে কি করতে পারবেন, প্লেসটা ঠিক থাকবে একদম ওই জায়গাটাই যেখানে লিখেছেন, সেখানে প্লেস ঠিক রেখে সে হয় আপ করবে নয়তো ডাউন করবে। আপ করার পরেও যখন আপনি এটাকে সিলেক্ট করবেন তখন দেখেন এই যে পয়েন্টার এখানেই শো করছে, এই যে বাংলাদেশ লেখার পয়েন্টারটা কোথায় শো করছে,
এই জায়গাটাই শো করবে, মানে আপনি এই পার্টটাতে লিখে গিয়েছেন। সাপোজ আমি এখন অ্যালাইনমেন্ট করব, দুইজনকে সিলেক্ট করব, হ্যাঁ দুইজনকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করতে চাই, ওকে সিলেক্ট করে রাখি। যদি আমি বলি যে লেখাটাকে নিচে নামাবো, দেখেন ক্লিক করেন, ক্লিক করে চলে আসলে লেখাটা একদম নিচে নেমে চলে আসছে, খেয়াল করেছেন? এই যে ওর পয়েন্টারটা কিন্তু এখনো এখানেই শো করছে, বাংলাদেশ লেখাটার পয়েন্টটা আপনি মুভ করান এখানেই শো করছে। দ্যাট মিনস আপনি এই পার্টটাতে লিখেছিলেন, বাট এখন কত আপ আছে, 41 আপ করে দিয়েছেন। ক্লিয়ার? আর তার পাশেরটা হচ্ছে আপনি যদি কোনো টেক্সটকে রোটেট করতে চান, মানে ঘোরাবেন, রোটেট তো আমরা সিলেকশন টুল দিয়ে সহজে যেভাবে রোটেট করতে পারি, ঘোরাতে পারি, বাট আপনি যদি এখানে ম্যানুয়ালি ঘোরাতে চান, এই পার্টটাতে আসেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, এটা হচ্ছে টোটাল যে ছোট ছোট লেটারগুলো আছে, লেটারগুলোকে সে ঘোরাচ্ছে, ইচ অ্যান্ড এভরি লেটারকে সে ঘোরাবে। আমি সিলেকশন টুল দিয়ে যখন রোটেট করছি, পুরো ওয়ার্ডটাকে সে কি করছে, ঘোরাচ্ছে বা রোটেট করছে। বাট আপনি যখন এই যে এইখানকার রোটেট দিয়ে রোটেট করবেন, তখন সে কি করবে, একটা টেক্সটের মধ্যে যতগুলো লেটার আছে সবগুলো লেটারকে সে রোটেট করবে। এখন 90 ডিগ্রি আছে, এরপরে ঘোরান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। বি বি এর জায়গায় আছে, এ এর জায়গায় আছে, সব যেখানে থাকার কথা সেখানে আছে, শুধু ঘুরে গিয়েছে নিজের অবস্থানকে ঠিক রেখে। আচ্ছা, আমরা এখানে চলে আসি। এর পরের কথাটা, এটা তো এগুলো সব ফটোশপে দেখে আসছি। ও কি করে যে একটা ওয়ার্ডের মধ্যে যদি কোনো বড় হাতের ছোট হাতের সংমিশ্রণ থাকে, আপনি যদি ইচ্ছা করেন সবগুলো ছোট হাতের বা স্মল লেটারকে কি করতে পারবেন, ক্যাপিটাল করে দিতে পারবেন। বাট সবগুলো ক্যাপিটাল আছে, সেটাকে স্মল করার কোনো সুযোগ নাই। আপনি স্মল লেটারকে ক্যাপিটাল করতে পারবেন, বাট ক্যাপিটাল লেটারকে স্মল করার সুযোগ নেই। এটা হচ্ছে সবাইকে ক্যাপিটাল করে দিবে। দ্বিতীয়টা বলছে যে কোনো ওয়ার্ডের মধ্যে প্রথম যেই ওয়ার্ডটা আছে সেটাকে সে মানে সে সবাইকে ক্যাপিটাল করবে ঠিকই, বাট ফার্স্টেরটাকে একটু বড় রাখবে সাইজে, পরেরগুলোকে একটু সাইজে ছোট করে দিবে। এই দেখেন সবাইকে ক্যাপিটাল করেছে, বাট ফার্স্ট যেই এইটা আছে, লেটারটা আছে, তাকে বড় রেখেছে, বাকিগুলো সাইজে একটু ছোট করেছে। আর ম্যানুয়ালি কাজ করলে তো ম্যানুয়ালি করে নিতে হবে। পাওয়ার মানে আমি ধরেন বাংলাদেশি যে বিউটিফুল লেখাটাকে পাওয়ার হিসেবে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আপনি বিউটিফুল লেখাটাকে সিলেক্ট করে পাওয়ার দিয়ে দেন, এটা হচ্ছে পাওয়ার হিসেবে উপরে চলে যাবে। আবার যদি সুপারলেটিভ যে অপশন আছে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর একটা কি সাবস্ক্রিপ্ট, মানে নিচে নিয়ে আসবে, এটা নিচে নিয়ে যাবে। আন্ডারলাইন দেওয়ার জন্য এটা আন্ডারলাইন ব্যবহার করবো, আর যদি আপনি আন্ডারলাইন না স্ট্রাইক দিতে চান তাহলে স্ট্রাইক থ্রো। আর এখান থেকে শার্পে রাখবো, ক্রিস্পি স্ট্রং দরকার নেই, ওরা হচ্ছে তাহলে পিক্সেলের মতো করে একটু কাহিনী করে। সাপোজ আমি একদম জুম করে দেখাই, যদি ইলাস্ট্রেটরের পিক্সেলগুলো তো বোঝা যায় না ওইভাবে, ওরা সব ডট ডট নিয়ে কাজ করে, তারপরে একটু ডিফারেন্স বোঝা যায়। নাম দিলে কি হবে দেখেন, এই যে একটু হালকা পিক্সেলের মতো খেয়াল যদি করেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটু মনে হচ্ছে না কেমন যেন কাটা কাটা চলে আসছে, এই যে এই জায়গাটা জি ম্যাম। হালকা। নাম দিলে কি হবে, যে পিক্সেলের মতো হালকা কাটা কাটা আসবে। শার্প দিলে একদম পারফেক্ট থাকবে, মানে প্রত্যেকটা ডট ডট যে ছিল পিক্সেলের সব গায়েব হয়ে যাবে। ক্রিস্পি দিলে হালকা একটু বেড়ে যায়, আর স্ট্রং দিলে কি হয়, ওই পিক্সেলগুলা একটু হালকা জাস্ট ম্যাচ করবে। বাট আমরা এটাকে কি করব, শার্প করে রাখবো, শার্প একদম পারফেক্ট, কোনো কিছু ধরা যাবে না, যেই কারণে আমাদের ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করলে সেটা ফাটে না, ফটোশপে যেমনটা ফাটে।
ক্লিয়ার? প্যারাগ্রাফে চলে যাই। প্যারাগ্রাফ সবাই জানি, লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মানে টেক্সটের এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করবে টেক্সটকে, মিডল করবে, রাইট করবে, আর এই চারটা হচ্ছে জাস্টিফাই। এই চারটা কি? জাস্টিফাই, লেফট জাস্টিফাই করবে, মিডল, রাইট, আর এটা হচ্ছে পুরো লাইনগুলোকে। এগুলো নিয়ে আমরা কাজ করি না, দরকার নেই। হাইপারনেট যদি অন করে দেন তাহলে কি হবে, টেক্সটের যদি কোনো মাত্রা থাকে সেগুলো নিয়ে সে কাজ করবে। চলেন মজার মজার কিছু বিষয়ে চলে যাই এবার। আমরা জাস্ট টাইপ টুলটা দেখলাম, বাট এই টাইপ টুলটা পরে কি আছে, এরিয়া টাইপ টুল। আমি যখন টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখছি, একটা লেখা কপি করে নিয়ে আসি, টেক্সট, ডেমো টেক্সট আমি কোথা থেকে নিয়ে আসতে পারবো? ডেমো টেক্সট কোথা থেকে নিয়ে আসে? লরেম ইপসাম। এখানে চলে যাই, আমি এখান থেকে একটা টেক্সট কপি করে নিয়ে আসি, বেশি না, এই প্রথম 2টা লাইন বুক পর্যন্ত। কন্ট্রোল সি, কপি করে নিয়ে আসি, একটা ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি তো এরকমটা চাচ্ছিলাম না, আমি কি চাচ্ছিলাম, লেখাগুলো খুব সুন্দর করে পর পর বসবে। তো আমি এখন ইন্টার দেব। হ্যাঁ, এখানে আসলাম, আসার পরে ইন্টারে প্রেস করলাম। এখন আবার দিয়ের আগে কি করলাম, ইন্টার, এ দিয়ের আগে আবার ইন্টার, গ্যালারির আগে আবার ইন্টার। লরেম ইপসামে চলে যাই, টাইপ টাইপ টেস্টিং এর পরে ইন্ডাস্ট্রি, ডামি, তারপরে গ্যালারি। টাইপ টেস্টিং এর পরে হচ্ছে ইন্ডাস্ট্রি আসছে, এরপরে ডামির পরে হচ্ছে ডামি, আর এইদিকে কি গ্যালারি। গ্যালারি কোথায়? এই যে গ্যালারি। তো এখানে আমার কি ঝামেলা হয়েছে দেখেন, আমি যখন এখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসছি, কি সুন্দর টাইপ পেস্টিং এর পরে একদম একই সমান একটা ঘর ঘর করে লেখা, এই যে দেখেন সুন্দর করে ঘর ঘর করে লেখা। বাট এখন আমি যে লেখাটা লিখলাম, লেফট সাইডে সুন্দর অ্যালাইনমেন্ট, ঠিক আছে, পারফেক্ট, রাইট সাইডে তো হলো না, ডান পাশে তো একটা বড় একটা ছোট, আমি তো এরকমটা চাচ্ছি না। ওকে ফাইন, আমি তো প্যারাগ্রাফের অপশনটা জানি, তাহলে লেফট অ্যালাইনমেন্ট তো রাইট অ্যালাইনমেন্ট করে দিই। রাইট অ্যালাইনমেন্ট করে দিলে এই যে দেখেন ডান পাশে সুন্দর ম্যাচ করে গিয়েছে, ডান পাশে পারফেক্টলি ম্যাচ করে গিয়েছে। বাট কাহিনী দেখেন, বাম পাশে আবার নড়ে চড়ে গেল। আচ্ছা ওকে, আমি তাহলে এক কাজ করি, এই যে এই অ্যালাইনমেন্টটা জাস্টিফাই করে দিই। জাস্টিফাই করে দেন, জাস্টিফাই করে দিয়েও কোনো কাজ হচ্ছে না। জাস্টিফাই করে দিলে তো অ্যাটলিস্ট এটা সমান হওয়ার কথা ছিল। তাহলে আমরা এখন কি করতে পারি, ম্যাডাম সবার লাস্টেরটা না সবার লাস্টেরটাও কাজ করবে না, কারণ প্যারাগ্রাফ শুধুমাত্র প্যারাগ্রাফ আকারে থাকতে হবে, কোনোটা কাজ করবে না। ওকে, এটার কাজ তখনই করবে, এই যে ওরা যখন এই টেক্সটটা লিখেছে একটা ঘর করে দিয়েছিল, যে এতটুকু ঘরের ভিতরে টেক্সটটা হবে, এতটুকু ঘরের ভিতরে টেক্সট হবে, এর বাহিরে যাবে না। দ্যাট মিনস আমি ফার্স্টে কি করলাম, একটা শেপ দেখিয়ে দিলাম যে তুমি এতটুকুর ভিতরে টেক্সট লিখবা, এর বাহিরে যাবা না, এর ভিতরে কি করবা, তোমার টেক্সটটা লিখবা। এখন
এখন আমি টাইপ টুলটা সিলেক্ট করি, কি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করব, বলেই দিয়েছে, নামেই বোঝা যায় এরিয়া টাইপ টুল। দ্যাট মিন্স আপনি একটা নির্দিষ্ট এরিয়া দেখাবেন, সে ওই এরিয়া বরাবর কি করবে, লিখে যাবে। আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে চলে আসেন, এই যে এখানে আসলে কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না। আপনাকে কি করতে হবে, এই যে বেজ লাইন দেখা যায় না, ব্লু কালারের যে বেজ লাইনটা, এইখানে গিয়ে ক্লিক করতে হবে। আপনি বেজ লাইনের উপরে গিয়ে ক্লিক করেন, ক্লিক করার পর অটোমেটিক্যালি দেখেন টেক্সটগুলো বসে যাচ্ছে। আর অ্যাডভান্স সফটওয়্যার এতটাই অ্যাডভান্স যে তারা যখন এই ডেভেলপ করে সফটওয়্যারগুলো, ডেমো টেক্সট, এটা হচ্ছে ফ্রি। আপনি আপনার ডিজাইনের মধ্যেও এই টেক্সটটা লিখতে পারবেন, কপিরাইট হবে না, ফ্রি অফ কস্ট বা উইদাউট কপিরাইট। তখন তারা এই ডেমো টেক্সটগুলোকে অ্যাড করে দিয়েছে। আমি আমার টেক্সটটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট করি। এখন একটু এটাকে ডানে বাড়ি, এই যে দেখেন টাইপ পেস্টিং, একদম পেস্টিং পর্যন্ত চলে আসছে। এইবার আপনি হচ্ছে প্যারাগ্রাফে চলে যান, গিয়ে এই যে জাস্টিফাই উইথ লেফট অ্যালাইনমেন্ট করে দেন, দেখেন একদম জাস্টিফাই হয়ে গিয়েছে। মিডল করে দিলে সবার লাস্টে যেটা, সেটা মিডলে আসবে, রাইটে আসবে। আর যদি জাস্টিফাই অল লাইনস দেন, তাহলে এই নিচের লাইনটাকে কি করবে, একটু ছড়াই দিবে। আমি লেফটেরটা দিলাম, দেখেন তো ম্যাচ করেছে কিনা। মোটামুটি একদম মোটামুটি সবই ম্যাচ করেছে। ট্রাই পেস্টিং, ডামি, গ্যালারি পরে অফ চলে আসছে, কারণ আমরা নিজেরা এখন কি বলে এটাকে, ডিজাইনের মধ্যে আছি। বাট ওইটাতে একটা ওয়েবসাইট, ওদের হয়তো বা ফন্টটা একটু ছোট ছিল, এই জন্য আমাদের ফন্টটা বড় হয়ে গিয়েছে। দেখি আমি একটু ফন্টটা ছোট করে দিই, 25 তো 23 করে দিলাম। আমার মনে হয় এখন ঠিক হবে। টাইপ পেস্টিং, ডামি টেক্সট চলে আসছে। না থাকুক, গ্যালারি অফ, সমস্যা নেই। তো কি করলাম আমরা, আমি ফার্স্টে একটা এরিয়া দেখিয়ে দিলাম যে এতটুকু এরিয়ার মধ্যে তুমি লিখবা, ঠিক আছে। আমি সেই এরিয়াটা দেখানোর পরে এরিয়া টাইপ টুল সিলেক্ট করব, এখানে এসে ক্লিক করব। যে লেখাগুলো আমি পেস্ট করতে চাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। ঠিক অতটুকু জায়গার মধ্যেই কি হবে, টেক্সটটা বসবে। সাপোজ আমি এখন একটা এরিয়া দেখালাম, ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসলাম, ইলেকট্রিক্যাল একটা টুল নিয়ে আসছি। আসার পরে আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করব, চলে যাব এখানে, কন্ট্রোল ভি, আমার টেক্সটটাকে বসিয়ে দেব। যখন দেখবেন যে টেক্সট বসানোর পরে এই যে নিচে প্লাস চিহ্ন দেখা যায়, এর মানে হচ্ছে আরো কিছু লেখা আছে বা টেক্সট আছে যেটা এই জায়গাটার মধ্যে ধরতে পারছে না। তখন আপনাকে হয় শেপটাকে বড় করতে হবে, নয়তো টেক্সটটাকে ছোট করতে হবে। আমি একটু টেক্সটটা ছোট করে দিই, 25 আছে তো 20, এই যে দেখেন 15 করে দেওয়ার সাথে সাথে ওইটা চলে গিয়েছে, প্লাস চিহ্নটা চলে গিয়েছে। আপনি যদি অন্য কোনো শেপও নিয়ে আসেন, সাপোজ স্টার্স শেপটাও নিয়ে আসলাম, আমরা এতটুকু নিলাম শেপ, নেওয়ার পর টেক্সট নিয়ে আসেন, এরিয়া টাইপ টুলে টেক্সট নিয়ে এসে ক্লিক করেন যে কোনো একটা পার্টে, কন্ট্রোল ভি পেস্ট করে দেন। যতটুকু লেখা বসানো যায় সব কিছু ওইভাবেই ঠিক বসবে। ওকে, ক্যারেক্টার থেকে দেখি তো আর একটু বড় করে দিলে কি হয়। 16 দিলে আবার বেশি বড় হয়ে যাচ্ছে, 15.5 দিই। হ্যাঁ, পারফেক্ট। তো এটা গেল এরিয়া টাইপ টুল।
আমাকে এখন কোশ্চেন করতে পারেন, ম্যাম আপনি যে বললেন টাইপ টুলটা হচ্ছে প্যারেন্ট টুল, ও এরিয়া টাইপ টুলের কাজটা করতে পারে, কিভাবে করতে পারে? আমি নর্মালি যে কাজ করি, আমি এরিয়া টাইপ টুল দিয়ে কাজ করি না, কারণ এরিয়া টাইপ টুলে কাজ করতে গেলে আপনাকে ফার্স্টে একটা শেপ দেখাতে হবে, যে ওই শেপটা যদি হয় রেক্টেঙ্গেল, মানে রেক্টেঙ্গেলের ভিতরে লিখতে হবে, তাহলে আর আমি এরিয়া টাইপ টুল দিয়ে কাজ করি না। আমি কি করি, আমি হচ্ছে শুধু টাইপ টুলটা দিয়ে কাজ করি। কিভাবে দেখেন, যদি আপনার রেক্টেঙ্গেল শেপের মধ্যে কি করতে হয়, লিখতে হয়, তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট টাইপ টুলটা সিলেক্ট করেন, মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করেন, এরপরে আপনি আপনার টেক্সটগুলো লিখেন। মাউসে ক্লিক করে চেপে ধরেন, আপনার টেক্সটগুলো লিখেন, মাউসে ক্লিক করে চেপে ধরেন, টেক্সট লিখেন। বাট যদি এমন হয় যে শেপটা হবে রাউন্ড, ইলেপটিক্যাল, পলিগন বা স্টার অথবা অন্য কোনো শেপ, সাপোজ আমরা পেন টুল দিয়ে অন্য কোনো শেপ ক্রিয়েট করলাম, যে এমন একটা শেপ, এই শেপটার মধ্যে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে, তাহলে তখন অবশ্যই এরিয়া টাইপ টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা টাইপ টুলের থেকেও আপনি জাস্ট এই এরিয়াতে এসে ক্লিক করবেন, অটোমেটিক্যালি লেখাগুলো বসে যাবে। সো এরিয়া টাইপ টুল আর টাইপ টুল দুইটা প্রায় সেম, মানে এরিয়া টাইপ টুলের কাজ টাইপ টুল করতে পারে খুব সহজেই। এই দুইটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছি তো? জি ম্যাম। আচ্ছা, তো এবার আমরা চলে যাব টাইপ অন এ পাথ টুল। খুবই মজার এবং ভালো একটা টুলস। এই টুলসটা না থাকলে আমাদের প্রবলেম হয়ে যেত, বিশেষ করে এমব্লেম লোগোগুলো ডিজাইন করার সময়, বা কোনো ডিজাইন যেখানে টেক্সটগুলো রাউন্ড করতে হবে, গোলাকৃতি করতে হবে, ওই সময়টা আমাদের প্রবলেম হয়ে যেত যদি এই টুলসটা দেওয়া না থাকতো। এই টুলসটার মানে কি, আমি ফার্স্ট একটা রেক্টেঙ্গেল নিই এখানে, হ্যাঁ একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা ইলেপটিক্যাল নিলাম, এরপরে এখান থেকে একটা স্পাইরাল টুল নিলাম। আচ্ছা, এখন কোনো কিছুর জন্য প্রয়োজন হলো যে এই যে শেপটা দেখা যাচ্ছে, এই শেপের ভিতরে কোনো লেখা হবে না, মানে শেপটার মধ্যে কোনো লেখা হবে না, বাট এই শেপের চারপাশে টেক্সট থাকতে হবে। তখন আমি কিভাবে লিখব, আপনাকে অবশ্যই টাইপ অন এ পাথ টুল, এই টুলটা সিলেক্ট করতে হবে, যে কোনো পয়েন্টে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি কি হবে, ওই পয়েন্টে, যেই পয়েন্টে আপনি ক্লিক করেছেন সেই পয়েন্ট থেকে সে কি করবে, লেখা শুরু করবে। আমি এই যে এখানে ক্লিক করেছিলাম, ওকে ফাইন, আমি যদি এই পার্টটায় ক্লিক করলাম, এখানে ক্লিক করেন, এই যে দেখেন লরেম ইপসাম ডলার, এখান থেকে লেখা শুরু হয়েছে। টেক্সটগুলো কি হলো, একদম চারপাশ বর্ডার বরাবর টেক্সট চলে আসছে। এখান থেকে এখন আপনি ফাইল ছোট বড় করতে পারেন, যে টেক্সট বড় করলাম বা একটু ছোট করে দিলাম, আরো কিছু লিখবো, এখান থেকে আপনি কাজ করতে পারবেন, ফন্টও চেঞ্জ করতে পারবেন। এটা গেল। সার্কেল হলে কি হলো, যে সার্কেলে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর টেক্সটটা এই যে ঘুরতে থাকবে। ক্লিয়ার তো? আর আরেকটা কি দেখিয়েছি, যে এই শেপটা, এই শেপটা তো সিলেক্ট করেন, টাইপ টু সিলেক্ট করেন, আমি মাথায় এসে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু পুরোটা টেক্সট ভরে গিয়েছে, টেক্সটগুলো অনেক ছোট তাই বোঝা যাচ্ছে না, দেখতে পেয়েছেন? এখন আমরা এই সার্কেলটাতে চলে আসি, আরেকটা সার্কেল নেই, আরেকটা না, এই সার্কেলটাই থাকুক। আর টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে
ক্লিক করে কন্ট্রোল এ ডিলিট করে দেই সবাইকে, শুধু লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ লিখি, লেখার পরে ফন্টটাকে একটু বড় করে দিই, ছোট হয়ে গিয়েছে তো একটু বড় করে দিই, 13 পিটি না আরো বড় করে দিই। $75 রাখলাম। ফার্স্টে আপনাদের শর্টকাটে দেখাবো, আর না প্রথমে আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো, এরপরে শর্টকাটে দেখাবো। এই বাংলাদেশ লেখাটা আমি চাচ্ছি ঠিক মিডল বরাবর আসুক, মিডল বরাবর বাংলাদেশ, এই যে এইখান থেকে লেখাটা এইভাবে আসবে, এতটুকু লোগোর মধ্যে যেমন হয়। তো এটা আমি কিভাবে কাজ করব, চলে যাবেন মেনু বারে টাইপ, টাইপ থেকে টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এগুলো দরকার নেই, এগুলো আমরা ভিতরে গেলে পাবো। টাইপ অন এ পাথ অপশন এইটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে প্যানেলটাকে একটু সরায় নিয়ে যান। যেখানেই কোনো পপ আপ প্যানেল আসবে, পপ আপ প্যানেল আসার পরে যদি দেখেন প্রিভিউ নামের কোনো অপশন আছে, সাথে সাথে প্রিভিউটা অন করে দিবেন। কি বলেছি, প্রিভিউ নামের অপশন দেখলে সাথে সাথে প্রিভিউ অন করে দিবেন। প্রিভিউ মানে হচ্ছে কি কি ঘটছে বা পরবর্তীতে কি ঘটনা ঘটবে সেটা আপনি দেখতে পাবেন। তো এখানে আসি, আসার পর ইফেক্টে বলেছে যে রেইনবো, মানে কি রেইনবো টাইপের হবে। ওটাকে কি বলে, আকাশে যখন রেইনবো ওঠে তখন কি হয়, একটা কালার আরেকটা কালারের সাথে পরপর থাকে, এই পরপর থাকবে। এরপরটা বলছি স্কিউ, মানে স্কিউ করবে। আচ্ছা তার আগে একটা প্রবলেম হয়ে গেল, এটাকে সিলেক্ট করি। আমি এভাবে কিছু একটা লিখলাম, এখন সিলেক্ট করি, সিলেক্ট করে চলে যায় টাইপ, সেখান থেকে টাইপ অন এ পাথ অপশন নিয়ে আসি, প্রিভিউ অন করে দেব। রেইনবো মানে হচ্ছে একটা টেক্সট আরেকটা টেক্সটের যে পরপর যেভাবে থাকে, মানে এই যে বেজলাইন, বেজলাইনের উপরে সুন্দর করে বসে থাকবে স্ট্যান্ডের মতো। পরেরটা কি বলেছি, স্কিউ হবে। স্কিউ মানে হচ্ছে যে আমরা যখন কোনো এই যে বাণিজ্য মেলা হয়, যারা ঢাকায় থাকেন বাণিজ্য মেলাতে গেলে দেখা যায় না অনেক বড় বড় টাওয়ার, টাওয়ারটাকে যদি এক সাইড থেকে ধরেন, অথবা যে আমরা যখন মুকুট পরি, মাথায় মুকুট পরি, মুকুটের যদি কোনো টেক্সট লেখা থাকে সেটা কেমন দেখাবে, এই যে স্কিউটা দেখেন এরকমটা দেখাবে না। মুকুটটা যখন মাথার উপরে ধরবো, যেইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করছি, তাহলে কি হবে, এক পাশ থেকে লেখাটা মনে হবে যে ভাটি লেখা, বাট লেখাটা কি হচ্ছে, ঘুরে আসছে, ঘুরে আসছে। মতিঝিল শাপলা চত্বর, ধরেন শাপলা চত্বরের চারপাশে এরকম কিছু লিখে রাখলো যে বাংলাদেশ, শাপলা চত্বরের যে গোল রাউন্ডটা, সেই রাউন্ডের চারপাশে কি করলো, কিছু লিখে রাখছে। তো আপনি যখন এই পাশে থাকবেন, ডান সামনের ফ্রন্ট পার্টে, ওই পার্টের টেক্সটগুলো কি উল্টা দেখা যায়, আবার যখন ওই পাশে যাবেন তখন এই পাশে লেখাগুলো কি হবে, উল্টা দেখা যাবে। স্কিউ মানে হচ্ছে আপনাকে এই যে এইটাই শো করবে। আবার যদি আপনি ফ্লিপ করে দেন তাহলে লেখাটা এই যে উল্টা হয়ে যাচ্ছে, মানে ভিতরের দিকে লেখা চলে আসছে। ফ্লিপ, রেইনবোতে চলে আসি, যদি ফ্লিপ করে দেন তাহলে এই যে ভিতরের দিকে লেখা চলে আসবে। ফ্লিপ। 3D রিবন, 3D রিবনগুলো কেমন হয়, একটু পেঁচানো পেঁচানো থাকে। রিবনটা যেখান থেকে শুরু হয় তারপরে কি হয়, এভাবে পেঁচায় পেঁচায় আসে না,
3D রিবনগুলো যে এখান থেকে শুরু হলো, এরপরে এখানে এসে পেঁয়াজ সেভাবে রাউন্ড রাউন্ড 3D রিবনের মতো সে কাজ করবে। মানে এখান থেকে স্টার্ট হয়েছে, এরপরে মনে হবে টেক্সটগুলো যে দেখেন ঘুরে ঘুরে রিবনের মতো আসছে। ফ্লিপ করে দিলে ভিতরের দিকে রিবনের মতো হবে। স্টেয়ার স্টেপ, সিঁড়ির মতো মনে হবে যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সট কি সিঁড়ির মতো ধাপে ধাপে চলে গিয়েছে। আর গ্র্যাভিটি মানে হচ্ছে পৃথিবীতে যে টানে আমরা বসবাস করতে পারছি, গ্র্যাভিটির টানে এই কেন্দ্র কি করবে, টেক্সটগুলোকে মনে হবে যে ভিতরের দিকে টানছে। তো গ্র্যাভিটি আর রেইনবো এই দুইটার মধ্যে আসলে ওইরকম কোনো পার্থক্য দেখি না, দুইটা একই রকম। এরপরে যেটা দেখছি, ফ্লিপ করে দেন আপনি, গ্র্যাভিটি দিয়ে ফ্লিপ করে দেন, সেম এজ একই রকম হবে। বেজলাইন মানে হচ্ছে এই যে ব্লু কালারের সার্কেলটা দেখা যায়, এই সার্কেলটাকে সে কি করবে, বেজলাইন ধরে। তো এখন কি টেক্সটটা বেজলাইনের সাথে লেগে আছে, টেক্সটটা কি আছে বেজলাইনের সাথে লেগে আছে। আপনি যদি অ্যাসেন্ডার দেন ফার্স্টে যেটা, তার মানে একটু ভিতরের দিকে চলে যাবে, মধ্যে একটু ফাঁকা থাকবে। দেখেন প্রত্যেকটা টেক্সটের মধ্যে একটু ফাঁকা আছে। ডিসেন্ডার মানে হচ্ছে উপরের দিকে চলে যাবে, মোটামুটি একটা ভালো জায়গা ফাঁকা রাখবে। আর সেন্টার মানে হচ্ছে বেজ লাইনের মধ্যে দিয়ে টেক্সটটা চলে যাবে। আর আমরা যারা আছি আমরা সবাই বেজ লাইনের মধ্যে রেখে কাজ করি। স্পেসিং, একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের স্পেসিং আপনি কি করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। যত কম দিবেন তত কাছাকাছি আসবে, আর যত বেশি দিবেন তত দূরে যাবে। এটাকে আমরা অলওয়েজ অটো রাখবো, অটো রেখে কাজ করব। এখানে কারো কোনো কোশ্চেন, যেমন হয়তো এই কোশ্চেনটা আসতে পারতো যে ম্যাম আপনি তো চারপাশের দিকে লিখেছেন, এখন ভিতরের দিকে লিখবো কিভাবে। ভিতরের দিকে লেখার জন্য ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি। টাইপ থেকে টাইপ অনে পাথ অপশনে চলে যান, প্রিভিউ অন করেন, যেটা কি আছে বাহিরের দিকে লেখাটা আছে। আর যদি আপনি ভিতরের দিকে লেখা লিখতে চান তাহলে ফ্লিপ করে দেন, ভিতরের দিকে টেক্সটটা চলে যাবে। যদি বাহিরের দিকে রাখতে চান এটা ফ্লিপ করে দিলে ভিতরের দিকে। ক্লিয়ার? এবার আসেন শর্টকাট। এত কাহিনী করতে পারবো না, আবার সিলেক্ট করে টাইপে যাব, সেখান থেকে চেঞ্জ করব, দরকার নেই। টেক্সটটা যেখানে লিখেছেন, সেন্টেন্সটা বা ওয়ার্ডটা যেখানে আছে তার বিপরীত দিকে একটু তাকান, বিপরীত দিকে যে কোনো একটা পাশে। এই যে বি যেখানে লিখেছেন, বি এর টেক্সটের একদম বিপরীত দিকে উল্টা পাশে দেখেন একটা ছোট্ট লাইন আছে। বি এর উল্টা পাশে একটা ছোট্ট লাইন থাকবে, এই লাইনটার কাছে যাবেন, দেখেন অ্যারো চিহ্নের চেহারা চেঞ্জ, বাইরে আছে শুধু একটা তীর চিহ্নের মতো। যখনই এর কাছে যাবেন সাথে আরেকটা ছোট্ট তীর চিহ্ন, মাউসে ক্লিক করে চেপে ধরেন। এইবার হচ্ছে আপনি একে টেনে নিয়ে আসেন, দেখেন ওটা মুভ করাতে পারছেন, মুভ করাতে পারছেন। মুভ করে নিয়ে যান। বাংলাদেশটাকে আমি চাই কি এইখানটায় থাকুক, ওকে রেখে দেন। এই যে দেখেন বাংলাদেশ মুভ করে চলে আসছে। এটা হচ্ছে চারপাশে আপনি কি করতে পারবেন, ঘোরাতে পারবেন। কি করলেন, চারপাশে ঘোরালেন। আর যদি ভিতরের দিকে নিতে চান তাহলে চারপাশে না ঘুরে, বাহিরের দিকে না ঘুরে ভিতরের দিকে সেন্টারে চলে যাবেন। এই সেন্টারে আসলে সেন্টারের দিকে মুভ করবে, তখন আপনি সেন্টারে এটা কি করাতে পারবেন, মুভ করাতে পারবেন। বুঝতে পেরেছি নাকি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, 1 2 3 4।
জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ম্যাম, বুঝতে পারছি। কঠিন লাগতেছে তাই না? ম্যাম একদিনে অনেক বেশি করলে কঠিন লাগে আর কি। ম্যাম, দুইটাই পরে দিবেন। যে বিষয়টা দেখাইলেন, হুম যে ভেতরে দেখায় আমি ড্র্যাগ করে মুভ করলাম, হুম। এটাতে আমার কি কাজ আছে? মুভ করতে কি প্রয়োজন? আচ্ছা ওকে, মুভ না করলে তো আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন না পারফেক্টলি। ধরেন আমি আমি তো এটাকে সিলেক্ট করে ধরেও মুভ করতে পারি। সিলেক্ট করে ধরে কিভাবে মুভ করবেন? এটাকে সিলেক্ট করে মানে এই যে এখান থেকে রোটেট করে জি এটা, জি জি। হ্যাঁ সেটাও আপনি কাজ করতে পারবেন, কেন পারবেন না? বাট প্রবলেম হচ্ছে যে আপনি যখন, রাউন্ড শেপ না হলে ঝামেলা হবে, রাউন্ড হ্যাঁ শেপ হ্যাঁ, হইলে সমস্যা নাই, বাট যদি বাট ইয়ে হয় রেক্টেঙ্গুলার হইলে ঝামেলা তখন। ঝামেলা হয়, রেক্টেঙ্গুলার হলে ঝামেলা হবে, বা ধরেন রাউন্ড শেপটাই একটু চ্যাপ্টা, তখন তো মুভ করাতে গেলে ওই চ্যাপ্টা হয়ে মানে ধরেন আমি এখানে চ্যাপ্টা করে দিই, এই যে চ্যাপ্টা করে দিলাম, হ্যাঁ। এখন জি আপনি জি। যখন এটাকে রাউন্ড করবেন তখন তো ঠিকঠাক হবে না। মানে আমি চাচ্ছিলাম কি এই জায়গাটায় লেখাটা আসুক। জি কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ম্যাম, এখন বাংলাদেশ লেখার যে এটা আছে, আমি যেমন লিখছি হুম বাংলাদেশ আমার ইয়ে থেকে বাম থেকে ডাইনে গেছে। হুম। আমি যদি চাই যে না, এই ভেতরের লেখাটা আমার উল্টা দিক হবে, এখান থেকে লিখে আসবে হ্যাঁ, ওই যে, এইচ যেদিকে আছে এই হ্যাঁ দিক হ্যাঁ থেকে শুরু হবে, যদি মানে আমি যদি এন্টি ক্লকওয়াইজ চলতে চাই তাহলে সেই হ্যাঁ, ক্ষেত্রে কোন একটু টুলের আগে কাজ না করবে? দেখালাম, একটু আগে রোটেট করে দিবেন, টাইপটাকে সিলেক্ট রোটেট করে করে জি রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আচ্ছা এটা না, এটা তো হবে না, ক্যান্সেল। দাঁড়ান এটা যেন কিভাবে করে, উম, এই যে হয়েছে, জি 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 বুঝতে পেরেছেন? কিন্তু তখন কিন্তু লেখাটা উল্টা, জি, লেখাটা ওটা উল্টো হয়ে উল্টা যাবে। দেখা যাবে, বাট মানে এন্টি ক্লকওয়াইজ চলবে তখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো এটাকে যদি আমি এখন একটু চ্যাপটা করে দিই, আমি চাচ্ছি কি বাংলাদেশ লেখাটা এই জায়গাটায় থাকুক, ঠিক এই জায়গাটায় সুন্দরভাবে আসুক। সো আমি যদি এখন এটাকে রোটেট করে দিই কাজ হবে না, আমাকে তখন জি, কি করতে হবে? তখন হচ্ছে মুভ করাইতে ওই যে হবে। জি এটাকে ধরে মুভ করাতে হবে, মুভ করালে আমি একদম পারফেক্টলি ওকে, এই যে দেখেন ওই শেপ অনুযায়ী সে খুব সুন্দর করে মুভ করছে। জি 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 জি। আচ্ছা, আর আরেকটু উদাহরণ দিয়ে আসি ভালো করে। ধরেন রাউন্ড এমব্লেম লোগো, লোগো কয় প্রকার? এই যে এমব্লেম লোগোগুলো যখন আপনি বানাবেন তখন আপনাকে অবশ্যই এই শেপগুলো ঠিকঠাক করে তারপরে লোগোগুলো বানাতে হবে। বিশেষ করে যত ধরনের গভর্নমেন্ট লোগো, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের লোগো, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ওই ডিফেন্সের যে লোগোগুলো হয়, ভার্সিটি টাইপের লোগোগুলো, ওরা কিন্তু এইভাবেই লোগো ক্রিয়েট করে, ঠিক আছে? আচ্ছা, টাইপ অনে পাথ টুল চলে গেল, ভার্টিক্যালি টাইপ টুল অ্যাজ ইট ইজ টাইপ টুলের মতো টাইপ করবে, কিন্তু টাইপ টুল কি ছিল, খুব সুন্দর করে আপনি লেফট থেকে রাইটে লিখে যেতে পারছিলেন বা রাইট থেকে লেফটে লিখে আসতে পারছেন। ভার্টিক্যাল মানে হচ্ছে আপনি যখন ক্লিক করবেন সে এইভাবে লিখে আসবে, মানে উপর নিচে পর পর। এন্টার দিলে পরে লাইনে চলে যাবে ইজ এ কান্ট্রি। কেন এরকমটা হচ্ছে? কারণ ওই যে ক্যারেক্টারে চলে যান, এরপরে একটা টেক্সট আরেকটা টেক্সটের অনেক কাছাকাছি, এটাকে আমাদের কি করতে হবে, দূরে দিতে হবে, যে পাশাপাশি এখানে যায় অটোতে সিলেক্ট করেন, কাজ হয়ে যাবে।
টেক্সটগুলো ভার্টিক্যালি পরপর আসবে। তবে মনে রাখতে হবে আপনাদেরকে, ভার্টিক্যালি যদি লেখেন সেটা অলওয়েজ ডান থেকে বামের দিকে লেখাগুলো যাবে, ডান থেকে বামে যাবে। আপনি উপর নিচ প্যারাগ্রাফে কি এই যে দেখেন উপর নিচে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ডান থেকে বামের দিকে যাবে। সব লেখা ডান থেকে বামের দিকে গিয়েছে। ভার্টিক্যালি টাইপ টুল চলে গেল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল একই কথা, একটা এরিয়া থাকবে, সেই এরিয়াটার মধ্যে আপনাকে কি করতে হবে, ভার্টিক্যালি লিখতে হবে। আপনি ভার্টিক্যালি টাইপ টুল সিলেক্ট করলে হবে, বা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সিলেক্ট করেও ক্লিক করলে সে অটোমেটিক্যালি ওইখান থেকে লেখাগুলো ক্রিয়েট করবে। আর যদি হয় টাইপ অনে পাথ টুল ভার্টিক্যাল, তাহলে সে কি করবে, সে হচ্ছে ওই পথটার চারপাশে লিখবে ঠিকই, বাট ভার্টিক্যালি। সে কীভাবে লিখবে, ভার্টিক্যালি। এই দেখেন কিছুক্ষণ আগে টেক্সটগুলো কি ছিল, খুব সুন্দর বেজ লাইনের উপরে বসে লরেম ইপসাম যে লেখাটাই লেখেন না কেন সুন্দর করে চারপাশ ঘুরে গিয়েছিল। আর এখন কি করছে, সে বেজ লাইনের ভিতর দিয়ে চলে যাচ্ছে, মানে একটার পর একটা লেখা বসছে। বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে সবগুলোই ধরতে পারবেন। সবার লাস্টের টুলটায় চলে আসি। এই টুলসটা মেবি আপনার 17-18 থেকে পাওয়া যায় না, বা 17-র নিচে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে নেই, বা তার নিচে হতে পারে। টাচ টাইপ টুলটা আমাদের একটু সুবিধার জন্য দিয়ে দিয়েছে। এই টুলসটা কেন দিয়েছে, ধরেন কেউ কিছু বলবেন? প্রয়োজনের সময় কিচ্ছু খুঁজে পাবেন না, বুঝছেন, এটাই হচ্ছে ঝামেলা। আচ্ছা সমস্যা নেই, একটা পেয়েছিলাম, দেখি এটা। ওকে, ধরেন এইরকম কিছু লিখতে হবে আপনাকে। টিটা একটু সাইজে বড় হবে, ওয়াইটা একটু ছোট হয়ে ভিতরে আসবে, পিটা বড়, ওটা আবার ছোট, জি বড় আর ছোট, এটা বড় হয়ে বা একটু অ্যাঙ্গেল হয়ে রোটেট হয়ে আছে। আবার মাঝে মাঝে দেখা যায় না যে ধরেন টাইপোগ্রাফি লিখেছে, আমি লিখলাম টাইপোগ্রাফি, অথবা বাংলাদেশে লিখি, বাংলাদেশ নিয়ে যেহেতু কাজ করছি, BANGLADESH, বাংলাদেশ লিখলাম। ধরেন আমি চাচ্ছি বাংলাদেশের এই যে এ টেক্সটটা আছে না, এই লেখাটা, এটা একটু বাঁকা হয়ে থাকুক, এইভাবে একটু রোটেট হয়ে মনে হবে এটা পড়ে গিয়েছে। অথবা এমন যে এনটা এর এই লাইন বরাবর থাকবে, তাহলে সেটা আমি কিভাবে করব, আমাকে এখন তাহলে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল কি করতে হবে, একবার বি লিখতে হবে, বি, আবার কি লিখতে হবে, এ, এন, জি, এল, এ, ডি, ই, এস, এইচ। আমাকে কি করতে হচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল BANGLADSH,
সিলেক্ট করেন, ক্যারেক্টারে চলে সরি অ্যালাইনমেন্টে চলে যান, একটু অ্যালাইনমেন্ট লিটল অ্যালাইনমেন্ট করে দেন, ডিস্ট্রিবিউট করে দেন। যে তখন আমাকে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা লেটার লিখে, এখন আমি চাচ্ছি বিটাকে একটু সাইজে বড় করতে, বিটাকে সাইজে বড় করব, ক্যারেক্টারে চলে যাই আর একটু সাইজে বড় করে দেই। ধরেন বিটাকে সাইজে বড় করলাম, এটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে একটু বি এর কাছাকাছি থাকলো, এনটাকে সিলেক্ট করব, এনটাকে নিয়ে গিয়ে ওকে কি করতে চাই, রোটেট করতে চাই। ঠিক আছে, রোটেট করে দিলাম, যে মনে হবে এ এন এর সাথে গা ঘেঁষে এরকমটা আছে। তখন আবার রুলার নিয়ে আসতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এসে মেজারমেন্ট ঠিক রাখতে হবে। এনটা একটু উপরে উঠে গিয়েছে, এনটাকে একটু নিচে নামাই, যেরকম মনে হবে এন এর গা ঘেঁষে আছে, রোটেট হয় নাই ঠিক মতো। ওকে, এবার এনটাকে একটু উপরে উঠে দিই। তারপরে ধরেন জিটা আসলো, জিটা একটু ছোট করে দেব, যে জি একটু সাইজে ছোট থাকবে। তারপরে হচ্ছে এল এ ডি এ আসে, এল এর উপরে এ চলে আসলো, এটাকে এল এর উপরে বসাবো, এরকমটা থাকলো। মানে আপনি মডিফাই করছেন, দেখেন কত কাহিনী করতে হচ্ছে, কত কাজ করতে হচ্ছে একটা একটা ধরে ধরে। বাট এই সুযোগটাই যদি টাইপ অন টাচ টাইপ টুলটা আপনাকে সহজে করে দেয়, আপনি জাস্ট টাচ টাইপ টুলটা সিলেক্ট করবেন, কাকে বড় করতে চান, বিটাকে বড় করতে চান, বিকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ক্যারেক্টারে চলে যান, শুধু বি সিলেক্ট হয়েছে, অন্য কিছু না। বিটাকে আপনি হয়তো এখানে করে দিলেন কত, 500 পিক্সেল, আর একটু বেশি করে দিই, এবং এখান থেকে আমি বোল্ড করে দেব। হ্যাঁ বলেন, এটাকে সিলেক্ট করি, এটাকে আমি কি চাই, এই স্টাইলটা দিতে চাই, স্টাইলটা সিলেক্ট করে দিলেন, আর একটু ওই যে দেখেন মুভ করাতে পারছি। বিটাকে সিলেক্ট করি, বিটাকে একটু মুভ করি, এর কাছে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করেন, প্রয়োজনে আপনি অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে যদি রোটেট করতে চান, এই যে উপরে একটা পয়েন্টার দেখা যায়, পয়েন্টারে চলে যান, এটাকে আপনি রোটেট করে দিতে পারবেন। আবার এটাকে একটু কাছে নিয়ে যান, বিটাকে সিলেক্ট করেন, এর কাছে নিয়ে আসেন, এনকে সিলেক্ট করেন, এনকে যদি অন্য কোনো স্টাইল দিতে চান সেই স্টাইল সে শো করবে, বা যেটা রাখতে চান রাখেন। এটাকে নিয়ে আসেন, ধরেন জিটাকে আমি সাইজে ছোট করতে চাই, এই যে কর্নারে চলে যান, সাইজে ছোট করে দিতে পারেন। সরি, অবশ্যই অল্টার শিফট চেপে ধরতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে ছোট করি, যে জিটা ছোট হয়ে গেল, যে স্টাইল যদি চেঞ্জ করে দিই, এটাকে সিলেক্ট করি, এটা হচ্ছে সাইজে ছোট হবে, আমরা এখানে ছোট করে দেব, ধরেন 300। এটাকে আমি ধরে নিয়ে যেতে চাই কোথায়, এল এর উপরে, এলটাকে এবার ধরে নিয়ে আসেন, বসায় দেন, ডি এর কাছাকাছি নিয়ে আসেন, আর কিছু করলাম না। তো খুব সহজে কি করতে পারছি, আমরা কাজটাকে কন্টিনিউ করতে পারছি, এবং সব
লেটারগুলো একটা আরেকটার সাথে আছে। আপনি জাস্ট এখন টাইপ টুলটা সিলেক্ট করে যদি ওদেরকে সিলেক্ট করেন আলাদা আলাদাভাবে সবাইকে চেঞ্জ করতে পারবেন, বা একসাথে সবাইকেও চেঞ্জ করতে পারবেন। কিন্তু এটাতে ঝামেলা হয়ে যাবে, এটাতে একটা মানে একটাই, পরেরটা আপনাকে চেঞ্জ করতে হলে আবার সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এখানে তো আমরা কালার টেক্সট এই প্রত্যেকটা লেটারে কালারও চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কালারও চেঞ্জ করতে পারবেন। জাস্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে উপর থেকে ফিল কালার অথবা এখান থেকে ডাবল ক্লিক করে ফিল কালার চেঞ্জ করে দেন, ইচ অ্যান্ড এভরি। আচ্ছা, এটাতে চলে যায় লাইন সেগমেন্ট টুল। ফটোশপের লাইন টুল দেখে আসছিলেন? দেখি নাই। Even দেখছি। দেখেছি বাট ভুলে গিয়েছি, এরকম টাইপের। নো প্রবলেম। এখানে লাইন সেগমেন্ট টুলটা ফিল কালার চেনে না। ও কি চেনে না মানে এখানে আপনি যতগুলো টুলস দেখতে পাচ্ছেন সবাই ফিল কালার চেনে না, ওরা শুধুমাত্র স্ট্রোক, স্ট্রোক মানে বর্ডার, যে সেই বর্ডার চেনে। সাপোজ আপনি এইভাবে লাইন টানছেন, এইভাবে লাইন টানছেন, লাইন টেনেই যাচ্ছেন, লাইন টানছেন, কোনো কিছুই দেখছে না, বা ক্লিক করার সময় শিফট চেপে ধরেছেন যে স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন ক্রিয়েট করার জন্য ক্লিক করে ধরলেন স্ট্রেট লাইন, বাট কোনো লাইন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না আপাতত দৃষ্টিতে যে কোনো কিছু নাই এখানে, বাট আমি যতগুলো লাইন টেনেছি সব এই জায়গাটা আছে। এই যে আপনি সিলেকশন করেন, এইবার হচ্ছে একটা স্ট্রোক দিয়ে দেন, দেখেন যতগুলো লাইন টেনেছেন সব আছে। সো এই লাইন সেগমেন্ট টুল কি চেনে না, ফিল কালার চেনে না, ও শুধুমাত্র স্ট্রোক চেনে। তো লাইন দিয়ে আপনি হচ্ছে জাস্ট লাইনের মতো করে সোজা স্ট্রেট লাইন অথবা বাঁকা লাইন যেভাবে খুশি লাইন টানতে পারবেন। যদি স্ট্রেট লাইন টানতে চান শিপটাকে চেপে ধরেন, তাহলে কি হবে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135, 180, 225, 270, 350, 0, যে কোনো এই 8টা অ্যাঙ্গেল আপনি ক্রিয়েট করতে পারবেন। আর যদি শিফট চেপে ছেড়ে দেন তাহলে যে কোনো অ্যাঙ্গেলে আপনি কি করতে পারবেন, লাইন টানতে পারবেন। আর্ক টুল, পেন টুল দিয়ে আমরা কি করেছি, জাস্ট একটা ক্লিক করে স্টার্টিং পয়েন্ট দেখিয়েছি। এরপরে পরবর্তী যে স্টেপটা নিতাম আর্ক হিসেবে, ওটা কি হতো, এই যে এরকম যে রাউন্ড, একটা রাউন্ড নিচ্ছেন। এই একটা স্টেপ দেওয়ার জন্য আমি এখন আবার পেন টুল সিলেক্ট করে আবার এই স্টেপটা দেব, শিফট চেপে ধরবো, ঝামেলা বিধায় আমাদের সুবিধার জন্য কি আনা হয়েছে, আর্ক টুলটা দেওয়া হয়েছে। এখানে অনেকে আর্কস বলে, অনেকে আর্ক বলে, অনেকে এর্ক বলে। আপনি উচ্চারণ বিষয় না, উচ্চারণ এক একজন এক এক রকম করবে, বাট কাজটা কি সেটা আগে বুঝতে হবে। কি করবেন, আর্ক টুলটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করে টানেন, যত বড় টানবেন তত বড় কি হবে, ব্যাসার্ধ হবে, ওই যে একটা রাউন্ড হবে। আর যদি শিফট চেপে ধরে রাখেন তাহলে পারফেক্ট রাউন্ড পাবেন। দৈর্ঘ্য প্রস্থ যেমন সমান থাকে, পারফেক্ট রাউন্ড, এটাকে নামাতেও পারবেন না, ই করতে পারবেন। আবার বামে চলে যান, নিচে আসেন, ডানে আসেন। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে আপনি এটাকে যে কোনো দিকে মুভ করাতে পারবেন, যে এরকম, এরকমটা, এরকমটা, এরকম, যে কোনো শেপে আপনি রাউন্ড ক্রিয়েট করতে পারবেন। বাট শিফট চেপে ধরলে পারফেক্ট শেপ আসবে। শিফট চেপে ধরেন, পারফেক্ট শেপ। পরবর্তী যেটা আছে স্পাইরাল টুল,
শামুকের মতো, কয়েলের মতো আর কি, যে এই যে। এখন কখন এই জিনিসগুলো কাজে লাগবে, অনেক সময় কাজে লেগে যায়। আপনি কোনো ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করছেন বা কোনো একটা ধরেন টেক্সটাইল ডিপার্টমেন্টে কাজ করছেন, তখন হতে পারে যেরকম শামুকের মতো চিহ্নের চারপাশে ওই যে টেক্সটগুলো থাকবে। এখন বিভিন্ন ধরনের ফেব্রিক্সের কাপড় পাওয়া যায় না, অনেকগুলো টেক্সট থাকে শামুকের মতো। অথবা আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন যেখানে ছোট বড় অনেক এরকম শামুক থাকবে, বা আপনি লোগো ডিজাইন করছেন যেটাকে গোল্ডেন রেশিও বলা হয়, গোল্ডেন রেশিও ইউজ করে সেখানেও হচ্ছে এই স্পাইরালটা প্রয়োজন হতে পারে। ওকে, আপনি তখন এই স্পাইরালটা টানবেন। আর প্রত্যেকটা টুলসেরই কিন্তু আলাদা আলাদা অপশন আছে। লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করলে একটা পপ আপ প্যানেল আসে, ডিগ্রি অ্যাঙ্গেল সব কিছু আপনি কত ইঞ্চি হবে সিলেক্ট করে দিতে পারেন। এরকম স্পাইরাল টুলেও জাস্ট একটা ক্লিক করলে অপশন চলে আসবে যে কতগুলো সেগমেন্ট দরকার, ডিকে মানে এই যে রাউন্ডটা কতটুকু হবে, কতগুলো সেগমেন্ট হবে, মানে এই একটা লাইনের ভিতরে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট হবে, 10টা। এই যে দেখেন 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে। তো টোটাল কয়টা সেগমেন্ট আছে? 10টা সেগমেন্ট থাকবে, মানে 10টা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। আর ডিকে মানে কতটুকু গোল হবে। আপনি সব এখান থেকে কি করতে পারেন, সেট করে দিয়ে কাজটা করতে পারবেন। পরের যেটা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। ধরে নেই আমাকে কেউ একজন ডিজাইন করতে দিল যে ডিজাইনটার মধ্যে একটা টেবিল আর্ট করতে হবে। ওয়ার্ড ফাইলে হলে খুব সহজেই আমরা ওই যে ইনসার্ট অপশনে গিয়ে টেবিল নিয়ে ফেলতে পারি, বাট ইলাস্ট্রেটরে তো এরকম কোনো অপশন নাই। আমাকে একটা টেবিল আর্ট করতে হবে। ওই টেবিলের মধ্যে ধরেন 10 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্টের নাম, আইডি, ওদের এই গ্রাফিক ডিজাইনে আমি সাপোজ 3টা পরীক্ষা নিয়েছি, 3টা পরীক্ষায় কে কত নাম্বার পেয়েছে, মোট নাম্বার একটা ডাটা শিটের মতো করতে হবে। এটা আমি এখন কিভাবে করব, কষ্ট করে আমি এখন আবার এখান থেকে একটা শেপ নেব, শেপ নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে লাইন টুল নিয়ে এসে লাইন টেনে টেনে কাজ করতে হবে। এগুলাকে আবার অ্যালাইনমেন্ট করতে হবে, একটা ঝামেলা না? যে সবগুলো মেজারমেন্ট ঠিক হলো কিনা, লাইন টানা, কাজ করা বিশাল এক প্যারার ব্যাপার। এই জিনিসটাকে সহজ করে দেওয়ার জন্য আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তো এই গ্রিড আপনি যে টেবিল যে কোনোভাবে কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। বাট একটা কথা মনে রাখবেন যে আপনি যদি নিজে, এখানে দেখেন কয়টা দেওয়া আছে, দৈর্ঘ্য বরাবর বা কলাম বরাবর আছে কয়টা, রো বরাবর আছে কয়টা, 6টা। রো বরাবর কলাম বরাবর 6টা করে ঘর আছে। বাট আমার তো 6টা নাও হতে পারে। সাপোজ আমার কলাম বরাবর প্রয়োজন 5টা ঘর, রো বরাবর প্রয়োজন 10টা ঘর। তাহলে আমি কি করব, টুলসটা সিলেক্ট করব, জাস্ট একটা ক্লিক করার পর এরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে। প্যানেলটা আসার পর হরিজন্টাল ডিভাইডার্স মানে রো বরাবর কয়টা কলাম চেয়েছেন আপনি? রো বরাবর কয়টা কলাম? 10টা। এই যে এখানটায় আসি, সাপোজ এইটাই। এখানে দেখেন আমি বলেছি কলাম বরাবর আমি 5টা কলাম চাচ্ছি, যেখানে স্টুডেন্টের নাম থাকবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা টেস্টের নাম্বার থাকবে। তাহলে কত হলো, 5টা কি চাচ্ছি, কলাম চাচ্ছি। এই উপরের এ বি সি ডি আর বাম পাশের 1 2 3 এগুলা বাদ, এগুলা দেখেন না। আর রো বরাবর কয়টা, আমার 10টা কলাম চেয়েছি। 10টার মধ্যে কি একটা ফার্স্টেরটা যাবে স্টুডেন্ট নেম, টেস্ট 1 টেস্ট 2 এই লেখাটা, আর বাকি হচ্ছে 9 জন স্টুডেন্টের নাম বসবে। তাহলে রো বরাবর আমার হচ্ছে 10টা, কলাম বরাবর কয়টা, 5টা। এইবার দেখেন
আপনি যে এই কাজটা করছেন, আপনার লাইন কয়টা দিতে হচ্ছে? যখন আমি কলাম বরাবর 5টা ঘর চাচ্ছি, আমার এই যে দাগ ডিভাইডার কয়টা আছে? 5টা ঘরের জন্য 1 2 3 4, 4টা ডিভাইডার হলেই আমার 5টা ঘর পেয়ে যাচ্ছি। মানে এই বক্সটাকে 4টা ডিভাইড করলেই 5টা ঘর পাবো। তাহলে রো বরাবর আমার 10টা ঘরের জন্য কয়টা ডিভাইডার লাগবে? 9টা ম্যাডাম। 9টা, রাইট। তাহলে আমার এখানে হরিজন্টাল বরাবর হচ্ছে 4টা, আর রো বরাবর এখানে হচ্ছে 9টা। এইবার আপনি এন্টারে দেন। এই যে দেখেন, আপনি যেটা উল্টো হয়ে গেছে, সরি, সমস্যা নাই, আমরা ঘুরে দিই। এই যে, ঠিক আছে। মনে রাখতে হবে ডিভাইডার যেহেতু বলেছে, দ্যাট মিন্স আপনি যতগুলো ঘর চাচ্ছেন তার থেকে মিনিমাম একটা ঘর কম লিখতে হবে। তাহলে পারফেক্টলি আপনি কি পারবেন, শেপটা ক্রিয়েট করতে পারবেন। এরপরেও হয় না মাঝে মধ্যে এরকম যে একটা ঘরের ভিতরে 2টা লাইন। সাপোজ এখানে কি উদাহরণ আছে, ম্যাডাম আমরা বুঝতে পারছি, আপনি দেখায় দেন তাহলে চলবে। আচ্ছা ওকে, ঠিক আছে। যে আমার প্রয়োজন হলো যে বাংলা, এটা হচ্ছে বাংলা, বাংলার জন্য যেখানে লিখলাম আমি বাংলা, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টা অপশন থাকে না? তাহলে আমি কি করব, এইটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দেন, অথবা কন্ট্রোল শিফট জি শর্টকাট ইউজ করেন। প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওই যে ফার্স্টে দেখিয়েছিলাম যে একটা শেপ নিয়ে আসছি, এরপরে লাইন টেনে টেনে কাজ করছি, দেখেন এতগুলো লাইন টানতে গেলে আমার যেই সময়টা লাগতো সেই সময়টা আমার বাঁচিয়ে দিয়েছে। তো এখন যেহেতু আমার ভিতরে আরেকটা লাগবে, যেটা হচ্ছে বাংলার জন্য, বাংলা 2টা পার্ট, তাই আমি কি করলাম, এখান থেকে আরেকটা লাইন টেনে শিফট ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। আর এটা যেহেতু 2টা হবে, আমি এখান থেকে টেনে শিফট ধরে এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, সমস্যা নেই, একটু ছোট হয়েছে, নো প্রবলেম। আপনি শিফট ধরে এই পর্যন্ত নিয়ে আসেন, এখানেও চলে যান, টেনে শিফট ধরে এই পর্যন্ত দিয়ে দেন। বুঝতে পেরেছি যে বাংলা উপরে লেখা থাকবে, এটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট, এটা বাংলা সেকেন্ড পার্ট। সেম যদি এখন আমার ইংরেজির জন্য হয়, আপনি অল্টারটা চেপে ধরেন, ধরে এই যে এটা আমার ইংরেজির জন্য নিয়ে আসেন। এরপরে সবাইকে সিলেক্ট এখন করুন। ম্যাডাম একটা প্রশ্ন, একটা হ্যাঁ বলেন। ম্যাডাম একটা ঘর মুছবো কিভাবে এটা বলেন ম্যাডাম একটু। কোন ঘরটা মুছে দিতে চান? মনে করেন ম্যাডাম, একটা ঘরের ভিতরে আমরা যেরকম মার্চ করে নেই না, হুম যেটা হলো এক্সেলে করা যায়, হ্যাঁ কিংবা হ্যাঁ, বুঝতে আমরা পেরেছি, যখন বুঝতে পেরেছি। ধরি আমি যে এই ঘরটাতে এসে কোনো কারণে আমার ও বাংলা আর বাংলা দ্বিতীয় এই পুরোটা ঘর একটা হয়ে যাবে, তাই তো? এই পুরোটা জি ঘর ম্যাডাম, জি একটা। ম্যাডাম। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে একটা অপশন আছে, আপনি সবাইকে সিলেক্ট করবেন, সবাইকে সিলেক্ট করে দিয়ে অবজেক্ট থেকে কি করবেন, এক্সপান্ড করে দিলে, এখন স্ট্রোকে আছে সবাই, সবাই কিন্তু এই যে স্ট্রোক, বাট আপনি যখনই এটা এক্সপান্ড করে দিবেন তখন কি হয়ে যাবে, শেপ হয়ে যাবে, শেপে কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা আমরা আজকে না, হয়তো বা ইরেজার টুলটা দেখলে তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই প্রত্যেকটা স্ট্রোকে আছে, বাট যখনই আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম তখনই এটা কি হয়ে গেল, এই যে শেপে কনভার্ট হয়ে গিয়েছে। শেপে কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি এখন আসেন, এই যে ইরেজার টুলটা সিলেক্ট করেন, 1 নম্বরে যেটা ইরেজার টুল সিলেক্ট করে, আমার কি দরকার, আমার এই ঘরটা দরকার নেই, একটু ব্রাশটা বড় করি, যেটা দরকার নেই সেটাকে আপনি মুছে ফেলেন, এতটুকু দরকার নেই, ওকে ডিলিট।
অথবা এইটা না করেও আপনি কি করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে, না ডিরেক্ট সিলেকশন টুল না, আমার এখানে ইরেজার টুলই লাগবে। এখান থেকে ক্লিক করে শিফট চেপে ধরে মুছে ফেলেন, এখান থেকে ক্লিক করে শিফট চেপে ধরে মুছে ফেলেন যাকে যাকে দরকার নেই। সেম অ্যাজ শিফট চেপে ধরে মুছে ফেলেন। মাঝে মাঝে ইরেজার টুলে যে কাজ করতে চায় না, ওর মাথা খারাপ হয়ে যায়। ওদের দরকার নেই, ঠিক আছে, ওর কাছে চলে যান, শিফট চেপে ধরে ডিলিট করে মুছে ফেলেন, কাজ শেষ। ওকে, দুইটাকে মুছে দেন। ম্যাডাম হ্যাঁ বলেন। থেকে কোনো সহজ উপায় নাই? ও এর থেকে কোনো সহজ উপায় নাই, এটা একটু বেশি জানেন। শেপ ব্লেন্ডার টুল দিয়ে করে দেবেন। হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়েও করা যাবে, বাট শেপ বিল্ডার টুলটা তো আমরা এখনো শিখছি না, সেটা দিয়েও করা যাবে। তাহলে ওইটা দিয়ে কাজ করতে গেলে কি হবে, আপনি ফার্স্টে যে কাজটা করবেন, যে একটা লাইন নিয়ে আসবেন, আবার নতুন করে এখান থেকে লাইন নিয়ে এসে, যে এতটুকু আমার দরকার নেই, এখানে একটা লাইন টানবেন, আবার এখান থেকে এতটুকু আমার দরকার নেই আরেকটা লাইন টানবেন, সিলেকশন টুল সিলেক্ট, এতটুকু সিলেক্ট, শেপ বিল্ডার টুল অল্টার চেপে ধরবেন, ভিতরেরটুকু ডিলিট করে দিবেন, কাজ শেষ। সবই আছে ভাই, জাস্ট হচ্ছে খুঁজে বের করতে হবে। কোশ্চেন করেন কি, আমি সেটাই বুঝি না, নামও দেখি না পিছনে, মুখস্থ হয় নাই। কোশ্চেন কে করেছেন? আমি ম্যাডাম রায়হানুদ্দিন স্যার। আচ্ছা রায়হান, ঠিক আছে। আর অ্যানসার কে দিয়েছেন? ম্যাডাম আমি কবির। কবির, আচ্ছা কবির ইসলাম। রায়হান কবির। আমার ফ্রেন্ডের আমার এক ফ্রেন্ডের নাম দুইজন নিয়ে নিছেন, রায়হান কবির। এতটুকু বুঝতে পেরেছি। পোলার গ্রিড টুল, জি ম্যাডাম। পোলার গ্রিড টুল দিয়ে কি বোঝাবো? পোলার গ্রিড টুল হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা খাদ্য পিরামিড, তারপরে হচ্ছে আরো জানি কি কি খাদ্য শৃঙ্খলের ভিতরে পড়ে আসছিলাম না, যে ঈগল খায় কাকে, সাপকে, সাপ খায় ব্যাংকে, ব্যাং খায় কে, মাছ না সরি, ব্যাং খায় পোকামাকড়। এরকম পিরামিড জি যদি ম্যাডাম। বানাতে চান, সেই পিরামিড আপনি যেখান থেকে বানাতে পারবেন। বাস্তু সংস্থান। হ্যাঁ হ্যাঁ, বাস্তু সংস্থান, বাস্তু সংস্থান, যে পিরামিডের, যে এখানে আমরা হয়তো বা মানুষ, তারপরে হচ্ছে ঈগল মানে স্তন্যপায়ী, তারপরে অন্য কোনো পশু, বাঘ, এটা সেটা, এই জিনিসগুলো আমরা বানাতে পারবো। শুধু তো আসলে এটা আমি উদাহরণ দিলাম, যে বাস্তু সংস্থানের বা খাদ্য শৃঙ্খল পিরামিডের উদাহরণ দিলাম। এটা হতে পারে আপনার ডিজাইনের ভিতরেও কোনো কিছু অ্যাঙ্গেল, যে কোনো একটা ক্লায়েন্টের ডিপার্টমেন্ট, এটা হয়তো বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, তাদের আবার পার্ট পার্ট এখানে আপনার লিখতে হবে। এই জিনিসটা পিরামিডটা প্রয়োজন হতে পারে। আর যদি জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে এই যে আগের রেক্টেঙ্গুলার গ্রিডের মতো অপশন চলে আসবে, বাট মনে রাখবেন যে কনস্ট্যান্ট ডিভাইডার কি হবে, সবসময় একটা কম হবে, এটা খেয়াল রেখে বাকি কাজগুলো সেম টু সেম। শেপ দেখেছি, পেন্ট ব্রাশ দেখেছি, শার্পার দেখেছি, ইরেজার টুলটা দেখি। ইরেজার টুল দেখে আজকে এখানে রাখবো। আমি একটা শেপ নিলাম, শেপের একটা কালার দিয়ে দিলাম, লাইট একটা কালার দিয়ে। আমি শেপটাকে সিলেক্ট করে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। ইরেজার টুল দিয়ে ফটোশপে কি কাজ করতাম, ইরেজার টুল দিয়ে কোনো কিছুকে মুছে ফেলে তাকে হচ্ছে আলাদা করতে পারতাম, সেটা হোক শেপ, হোক কোনো লেয়ার বা কোনো ছবি।
বাট ইলাস্ট্রেটরে এটা পসিবল না। ইলাস্ট্রেটরে শুধুমাত্র শেপ মোডে আছে তাদেরই কাজ করতে পারবেন। কোনো ছবি আনলে তাকে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। অনলি অন কি শেপ মোডে আছে। তো এই ইরেজার টুল দিয়ে ব্রাশ ছোট বড় করার সূত্র কি, থার্ড ব্র্যাকেটের ওপেনিংয়ে প্রেস করলে ব্রাশ ছোট হয় আর ক্লোজিংয়ে প্রেস করলে ব্রাশ বড় হয়। এই জায়গাও ইরেজার টুল থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজ করলে ছোট হবে আর ক্লোজিং ক্লোজ করলে বড় হবে। আপনি ইরেজার টুল দিয়ে যে কোনোভাবে কাটেন, দেখেন সে আলাদা আলাদা সবাইকে সিঙ্গেল সিঙ্গেল কি করে দিবে, পার্টে আলাদা করে দিয়েছে। যে দেখেন এই তিনটা কিন্তু আলাদা পার্ট হয়ে গিয়েছে, তিনটাই আলাদা। আর যদি আপনি স্ট্রেট লাইন কাটতে চান, একটু কষ্ট করে যখন ক্লিক করে চেপে ধরেছেন, শিপটাকে চেপে ধরেন, শিপটাকে চেপে ধরে টানলে মাঝে মাঝে কাজ করে না, যে এখন কাজ করেছে। শিফট চেপে ধরে টানবেন, দেখবেন একদম স্ট্রেট লাইন। শিফট চেপে ধরে টানবেন, একদম স্ট্রেট লাইনে কাটা হবে। একটা মিনিট। শিফট চেপে ধরে কাটবেন, স্ট্রেট লাইন হবে। কন্ট্রোল বি, কালারটা চেঞ্জ করে দিই আমরা। ঠিক আছে, কন্ট্রোল বি তে পিছনে একটা শেপ ক্রিয়েট করলাম, কন্ট্রোল এফ আরেকটা শেপ নিলাম। আছে নাকি ওর কাছে জিজ্ঞেস করেন। আছে বুঝি নাই, কবির স্যার কিছু বলবেন? কবির স্যার কিছু বলছেন? সরি মিস, ওইটা যে ওপেন হয়ে গেছে দেখিনি। আচ্ছা ঠিক আছে। আর সিজার্স টুলটা কি? সিজার টুলটা ও শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট চিনে, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে বেজ লাইন। আপনি যদি বেজ লাইনের উপরে ক্রিয়েট করেন তাহলে ও অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে নেবে। বাট মনে রাখতে হবে যে বেজ লাইনে যখন আপনি ক্লিক করছেন, এই বেজ লাইনে ক্লিক করা যে কোনো একটা পার্টে ক্লিক করলেন, ফার্স্ট ক্লিকের পরে সেকেন্ড যে ক্লিকটা হবে সে ওই পার্টটুকুকে ডিলিট করে দিবে। কিভাবে? ধরেন আমি ফার্স্ট এই জায়গাটায় ক্লিক করলাম, মানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে শেপ এক্সপান্ড করে দিয়েছে। দ্বিতীয়টা আমি কোথায় ক্লিক করব? আমি এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আপনি আসেন, এই দেখেন দুইটাকে সে আলাদা করে দিয়েছে। বেজ লাইন কিন্তু এটার চারপাশে আছে, এই জায়গাটা নাই, অতিভুজ বরাবর নেই। সেম এজ আমি এটাকে আরেকটু সরা রাখি, কন্ট্রোল এফ আরেকটা শেপ নিয়ে আসি। এইবার আমি হচ্ছে সিজার্স টুলটা আবার সিলেক্ট করব। আমি এই বেজ লাইনটাতে অথবা এইটাতেই ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে তখন আমি এই যে এই বিপরীত অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেছিলাম, এখন আর আমি বিপরীত অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব না, আমি যে কোনো একটা বেজ লাইনে ক্লিক করব। ধরেন এই বেজ লাইনে ক্লিক করলাম, জাস্ট ক্লিক, অটোমেটিক্যালি সে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করেছে। এবার আপনি একে আলাদা করেন, এই যে দেখেন। আবার আমি সিজার্স টুলটা সিলেক্ট করে এই বেজ লাইনটাতে ক্লিক করব, দেখেন কি হয়। ক্লিক করার সাথে সাথে সে ওই যে ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, তাহলে ওই যে ফার্স্ট ক্লিক করার পরে সেকেন্ড ক্লিক যে সে তো কেটেই দিল, দেওয়ার পরে সেকেন্ড ক্লিক করার পরের যে ক্লিকটা হয়েছে সে আবার বাকিটুকু ডিলিট করে দিবে। আবার যদি এখানে ক্লিক করেন, সে এই যে মধ্যেরটুকু ডিলিট করে দিয়েছে। দেখেন এখানে দুইটা পার্ট হয়ে গিয়েছে। এই যে সাপোজ আমি এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল এফ আবার শেপটাকে নিয়ে আসি, কিচ্ছু করব না, আমি সিজার্স টুলটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই পয়েন্টটাতে ক্লিক করলাম। এখন কি কাহিনী ঘটলো দেখেন, আলাদা করে দেন। সে কি করেছে, ওই যে যতটুকু পার্ট পেয়েছিল, যতটুকু পার্ট পেয়েছিল ততটুকুকে, মানে এই ফার্স্ট ক্লিক থেকে সেকেন্ড ক্লিক পর্যন্ত বেজ লাইনটাকে আলাদা করে দিয়েছে। এই দেখেন, এটা কোনো এখানটায় কোনো বেজ লাইন নাই। সিলেক্ট করলে শো করছে ঠিকই, বাট এখানে কোনো বেজ লাইন নাই। এই যে আপনি মুভ করালে বুঝতে পারবেন, এটাকে মুভ করালে বোঝা যায় যে এখানে কোনো বেজ লাইন নাই। এই যে দেখেন, খেয়াল করেছেন?
আর নাইফ টুলটা কি? নাইফ টুলটা ইরেজার এবং সিজার্স দুইটা টুলের মতোই কাজ করে, বিশেষ করে ইরেজার টুলের মতো কাজ করে। ইরেজার টুলকে আপনি যেই কোনো পার্ট দিয়ে চলে যাবেন, সে অটোমেটিক্যালি সবাইকে কেটে দিবে, বাট ইরেজারের ব্রাশটা যত বড় হবে ওই জায়গাগুলো ভ্যানিশ হয়ে যাবে। নাইফ টুল কি? ছুরি। ছুরি দিয়ে কাটলে কি হয়? ছুরি তো পাতলা হয়, তো যেটা পাতলা সেই পার্টটা তো চিকন হয়ে কেটে যাবে। ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে আমরা যে কাটি, আপনি যে কোনো জায়গায় কেটে যাবেন, সে অটোমেটিকলি দুইটা ভাগ করে দিয়েছে। যে দেখেন, এই দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। আবার নাইফ টুল সিলেক্ট করেন, এই যে দেখেন প্রত্যেকটা পার্ট। বাট এখানে একটা ঝামেলা আছে, আপনি যতই শিপ চেপে ধরে রাখেন না কেন, সে স্ট্রেট লাইন কাটতে পারে না। শিপ চেপে ধরলেও কি করতে পারবে না? স্ট্রেট লাইন কাটতে পারবে না। সে সবাইকে কাটবে ঠিকই আলাদা আলাদাভাবে, কিন্তু স্ট্রেট লাইন হবে না। শিপ চেপে ধরলে কোনো কাজ করে না। আবার এমনও হতে পারে যে আপনি নাইফ টুলটা দিয়ে ধরে নিলাম যে আমার একটা শেপ আছে, শেপের ভিতরে কি করতে হবে? আপনাকে এই পার্টটুকুকে কাটতে হবে। যেখান থেকে স্টার্ট করেছিলেন ল্যাসো টুলের মতো, ঠিক সেখানে এসে শেষ করতে হবে। এখন আসেন, এখন দেখেন এটাকে আপনি সরান, এখানে ম্যাচ করে নেই। এই যে দেখেন ম্যাচ করে নেই, দেখছেন? যেখান থেকে স্টার্ট করবেন সেখানে এসেই এই পয়েন্টটাকে কি করতে হবে? শেষ করতে হবে। যদি শেষ না করেন তাহলে সে কাজ করবে না। এখন আমি এটাকে লাগাই দিলাম, দেখি তো কাজ করে কিনা। এখনো কাজ করবে না, কারণ আপনি ফার্স্টেই যদি কাজটা পারফেক্টলি না করতে পারেন। আমি এবার এখানে ক্রিয়েট করব, যেখান থেকে স্টার্ট করেছি ঠিক সেখানে এসে কি করলাম? শেষ করব। এইবার আপনি সিলেক্ট করেন, এই যে দেখেন ওই পার্টটুকু কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এই পার্টটুকু কিন্তু আলাদা হলো না, এখানে দেখাচ্ছে যে আলাদা। এবার হয়েছে। হজবরল মনে হচ্ছে? শুক্লক মন্ডল নাই, চলে গেছে। ও মলয় মন্ডল, ঠিক আছে। কিছু বলছিলেন? না না, কিছু বলি না। আমি ভেবেছি আপনি চলে গিয়েছেন। আপনি গতকালকে কি একটু আগে আগে ক্লাস থেকে চলে গিয়েছিলেন? না না না, গতকালকে ফার্স্ট টাকা আমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছিল, মোবাইলে এবং ব্রডব্যান্ড দুটাই আর কি। আচ্ছা। তো দ্যাটস ওয়াই আসলে আমি করতে পারছিলাম না, মোবাইলটা একটু সমস্যা হওয়ার কারণে। মোবাইল থেকে ট্রাই করছি কিন্তু বারবার জয়েন্ট হচ্ছে, বারবার কানেক্ট হয়ে যাচ্ছে আর কি। এই কারণে দুঃখিত যে গতকালকে লাস্ট ক্লাসটা। সমস্যা নেই, আমরা মনে হয় প্রেজেন্ট দিয়ে দিয়েছি যতটুকু মনে আছে। নো প্রবলেম। চলেন আরেকটা ছোট্ট পার্ট দেখবো। আমরা একটু রোটেট টুলটা দেখে আসি, এরপরে হচ্ছে আজকে রোটেট টুলের কাজ মনে হয় অনেকেই পারেন, তারপর আরেকবার দেখে আসি। রোটেট টুল হচ্ছে আমরা দুইভাবে কাজ করতে পারি। সাপোজ আপনি এরকম এই শেপটা দিয়ে তো বোঝা যাবে না। ওকে, আপনি রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, সেখান থেকে রোটেট। দেখেন টোটাল 3 ভাবে আমরা রোটেট করতে পারি। একটা হচ্ছে জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে কি করতে পারি? রোটেট করতে পারি। আবার রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, সেখান থেকে রোটেট করতে পারি। এই যে একটা প্যানেল আসবে, প্রিভিউ অন করা, রোটেট করেন, এই যে রোটেট হচ্ছে। চাইলে কপিও করতে পারেন অথবা ওকে দিতে পারেন। বাট এখানে কাহিনী কি হচ্ছে, আপনি এই যে দুইভাবে যে ওদেরকে রোটেট করাচ্ছেন, ও শুধুমাত্র নিজেকে কেন্দ্র ধরে কি করছে? রোটেট করে যাচ্ছে। বাট আপনাকে যদি আমি এরকম কোনো লোগো ডিজাইন করতে দেই, এরকম কোনো লোগো যদি ক্রিয়েট করতে বলি,
এই যে এটা বা এটা, অথবা এই যে এরকম লোগো, এই যে এই লোগোটা, তখন কি হবে, যে এরকম লোগো। সো ও হচ্ছে নিজেকে কেন্দ্র ধরে রোটেট হচ্ছে, বাট আমি যে ডিজাইনটা করব আমরা, সেটা হচ্ছে নিজেকে কেন্দ্র ধরে রোটেট করবে না, সে চারপাশ ঘুরে আসবে। সাপোজ আমি আচ্ছা একটা ইলেকট্রিক্যালি নিয়ে নিলাম, এরকম একটা ইলেকট্রিক্যাল নিয়ে নিলাম, নেওয়ার পরে আচ্ছা তার আগে শিফট ধরে আমি একটু Ctrl+2 লক করে রাখি। হ্যাঁ, এটাকে নিয়ে আসি, অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্ট, কালারটা চেঞ্জ করে দেই। আমি এইটাকে ধরে নিলাম সে একটা ঘড়ির কাঁটা, ও কি ঘড়ির একটা কাঁটা। চলে যাব রোটেট টুলে, রোটেট টুল সিলেক্ট করার সাথে সাথে ওর সেন্টারে চারপাশের যে সিলেকশন ছিল সেটা চলে যাবে। যে দেখেন চারপাশের সিলেকশন আছে, রোটেট টুল সিলেক্ট করার সাথে সাথে সিলেকশন চলে যাবে, একটা সেন্টার চলে আসবে। আপনি এই সেন্টারে চলে যাবেন, চলে গিয়ে অল্টার প্রেস করে চেপে ধরে আপনার কোনো নির্দিষ্ট শেপ থাকলে তার সেন্টারে চলে আসেন। এই যে সেন্টারে চলে এসে ছেড়ে দেন। আপনি এখানে এই যে যখন আমি রোটেট টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে সেন্টারটা আসছে, আমি বলেছি অল্টার চেপে ধরে নিয়ে আসেন। অল্টার চেপে ধরে না নিয়ে আসলেও হবে, বাট অল্টার চেপে ধরে না নিয়ে আসার পর আপনি যখন এখানে ছেড়ে দিবেন, তখন পপ আপ প্যানেলটার জন্য আবার আরেকবার ক্লিক করতে হয়। এর জন্য আমি একবারই অল্টার চেপে ধরে কি করি, এখানে এনে এই যে সেন্টারে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর বলেছি কোনো পপ আপ প্যানেল আসলে যদি প্রিভিউ দেখতে পান, অবশ্যই প্রিভিউটা অন করে রাখবেন। এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে নির্ধারণ করব? অ্যাঙ্গেলটা আপনি দুইভাবে নির্ধারণ করতে পারেন। এক, যদি আপনার জানা থাকে কতগুলো শেপ হবে বা কতগুলো ডিজাইন হবে, সেইটা দিয়ে আপনি একটাভাবে কাজ করতে পারেন। আর যদি জানা থাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, সেটা জানা থাকলেও আপনি কাজ করতে পারবেন। ওকে, এখন আমি এখানে ডিগ্রি দিতে হবে। কি দিতে হবে? ডিগ্রি দিতে হবে। ঘড়ির কয়টা কাটা? 12টা কাটা। তাহলে আমার টোটাল 0 থেকে ঘুরে আসতে একটা কোণের কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। সবসময় আপনি এই কাজটা করবেন। 360 ডিভাইডেড বাই কত? 12টা কাটা হবে। একটু ই করে দেখেন, প্রিভিউটা এবার অন অফ করেন, তার মানে 30 ডিগ্রি। কবির স্যার কিছু বলবেন? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। প্রিভিউ অন অফ করে দেখলাম, ওকে পারফেক্ট। যদি আপনি ওকেতে প্রেস করেন, তাহলে এই যে এখন দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওকেই পাবেন, আগেরটা পাবেন না। আর আপনি কপি করলে প্রিভিয়াস যে শেপটা সেটাও থাকবে, যাকে আপনি মাত্র বানালেন সেটাও থাকবে। আমি কপি করব। কপি করার পরে মাউজের আর কোথাও ক্লিক করব না, মাউজের কোথাও ক্লিক করব না, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে প্রেস করেন, যতগুলো কাটা দরকার ততগুলো কাটা দিয়ে দেন। বুঝতে পেরেছি? এরপর আমি লাইন টুলটা নিয়ে আসি, এখান থেকে সেন্টারে চলে যাই। কয়টা বাজে এখন? একটা। ঘন্টার কাটা একটু ছোট থাকে, স্ট্রোক দিয়ে দেন। 50 পর্যন্ত দিলাম, অবশ্যই ব্ল্যাক কালার দেব। ওকে, তারপরে হচ্ছে মিনিটের কাটা আরেকটু ছোট থাকে, এরপরে হচ্ছে সেকেন্ডের কাটা ধরেন দিলাম এইদিকে। আচ্ছা, সেকেন্ডের কাটাটা আরেকটু চিকন হবে,
20 পর্যন্ত দিলাম, ইউনিফর্মে চলে যাব। আমি কাটাটাকে হচ্ছে এই কাটাটা দিয়ে দেব, উল্টা হয়েছে স্ট্রোক লেখাতে চলে যাই, এই যে রিভার্স করে দেব। না এটা দেব না, এটা ভালো লাগছে না, এটা করে দিই। ঘন্টার কাটাটা আরেকটু হেলদি করে দেব। তারপরে ইউনিফর্মে চলে যাই, এখান থেকে আবার এটাকে সিলেক্ট করে দেব। ওকে পারফেক্ট। সেকেন্ডের কাটা চলে যাই, ইউনিফর্ম করে দেব এইটা, আর এখানটা একটা সুন্দর সার্কেল নিয়ে আসবো। ঠিক আছে, অথবা আমি কত বড় ঘড়ি বানাইছি ভাই। আমরা এরকম একটা শেপ নিলাম, সিলেক্ট করি, রোটেট টুলে চলে যাই, সেন্টারটাকে অল্টার ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ধরে নিলাম আমি এখানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 15টা শেপ ক্রিয়েট করব। তাহলে প্রিভিউ অন অফ করে দেখেন, কপি করেন, কন্ট্রোল ডি অন করেন, 15টা চলে আসলো। এবার আপনি এদের বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারেন। সিলেক্ট করেন, ম্যাম সরি ইন্টারাপ্ট করছি, বলেন। আমি একটু নিতে পারি ম্যাম? বুঝিনি। আমি একটু লিভ নিতে পারি ম্যাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই লিভ নিতে পারবেন, আমরাও যাব। দেখছেন তো ছোট ছোট সাইজের, আমার আসলে একটু সময় দিতে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরাও ঠিক আছে ম্যাম, থ্যাংক তো এভাবে আমি কালার চেঞ্জ করে দিলাম। এখন আপনাদের এইচডব্লিউ কি থাকবে? এইচডব্লিউ থাকবে আজকে আমরা যা যা দেখলাম এই পর্যন্ত, এগুলোই আগে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে মোটামুটি ভালো জিনিস দেখেছি, টাইপ টুল। যদি আমি হোমওয়ার্ক দিই, অনেক হোমওয়ার্ক দিতে পারবো, যে টাইপ টুল দিয়ে একটা লোগো ক্রিয়েট করবেন। শুধুমাত্র এমব্লেম লোগো টাইপের যেগুলো হয়, টাইপ টুলের যে লোগোগুলো হয়, টাইপোগ্রাফির মতো করে যে লোগোগুলো হয়, সেই লোগো ক্রিয়েট করবেন। মিনিমাম কয়টা? 5টা। আবার আরও যদি দেই যে এখান থেকে এগুলো বাদ দিলাম, এটা দরকার নেই, তারপরে এটাও না, রোটেট টুল দিয়ে যদি বলি যে অ্যাটলিস্ট আপনি 5টা লোগো ডিজাইন করবেন রোটেট রিলেটেড, বা ডিজাইন লোগো না, যে কোনো ডিজাইন করবেন রোটেট ইউজ করে। সেটা হতে পারে প্যাটার্ন, হতে পারে মান্ডালা, যে এরকম ডিজাইন করেন। তো এতগুলো দিলাম না, আজকে একটা দিন তো প্র্যাকটিস করবেন, কাজ করবেন। সো আজকে যা যা শিখলাম প্লাস এর আগে যা যা শিখেছি সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি যে কোনো 5টা ডিজাইন করেন। পারবো না ম্যাডাম অ্যাটেন্ডেন্স নিছেন? না, যে এখন দিয়ে দেব, এখনই দেব।